সবাইকে স্বাগতম মনোযোগ প্রকাশের বিশেষ আয়োজন মতবিনিময় অনুষ্ঠানে। আজকের পর্বে আমরা আলোচনা করব একটি সময় উপযোগী ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আজকের আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে সীমান্ত নিরাপত্তা ও গণমাধ্যমের চ্যালেঞ্জ নিয়ে। বাংলাদেশ ভারত সীমান্তে বারবারই উত্তেজনা, বাংলাদেশি হত্যা, ভারতীয় নাগরিক পুশিন, মানবাধিকার লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আসছে ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ। এই বাস্তবতায় গণমাধ্যমে যেমন সত্য তুলে ধরছে, তেমনি নানান ধরনের প্রতিবন্ধকতাও রয়েছে এবং অনেকেই নানান ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন। আজকে আমরা আলোচনা করব এবং জানার চেষ্টা করব সীমান্ত নিরাপত্তার বাস্তবতা কেমন হওয়া উচিত, মাঠ পর্যায়ে সাংবাদিকতার কি কি চ্যালেঞ্জ তারা মোকাবেলা করছেন এবং করণীয় বা কি। এছাড়াও আরো গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এছাড়াও আজকের আমাদের এই আলোচনায় তিনজন সাংবাদিক আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন অতিথি হিসাবে। প্রথমেই রয়েছেন জনাব সাখাওয়াত হোসেন শাখা। আমাকে কি এতক্ষণ শুনতে পেয়েছেন আপনারা? জি। এছাড়া আমাদের সাথে যুক্ত আছেন আজকের মত বিনিময় প্রোগ্রামে লালমনিরহাট বাংলা প্রতিনিধি জনাব মুজাব্বির হোসেন শিহাব। আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রোগ্রামে যুক্ত হওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রোগ্রামে। প্রথমে আমি জনাব সাখাওয়াত হোসেন শাখা আপনার কাছে আসছি। আপনি রৌমারীতে অবস্থান করছেন, আপনি কি ধরনের সমস্যাগুলো ফেস করছেন এজ এ সাংবাদিক হিসেবে? এছাড়াও বর্তমানে সর্বশেষ পরিস্থিতি এবং কি ধরনের উত্তেজনা সৃষ্টি হয়েছিল রৌমারীতে, সেই বিষয়ে যদি সেটা হচ্ছে, ধন্যবাদ মনোযোগ প্রকাশে আমাকে অংশগ্রহণ করবার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে মনোযোগ কর্তৃপক্ষ, তাকেও আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। সেটি হচ্ছে সীমান্তের যে উত্তেজনা বিরাজ করছে, এটা সারা বাংলাদেশে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন মিডিয়ায়, বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় সেটি দেখতে পাচ্ছেন এবং পাশাপাশি সোশ্যাল মিডিয়াও দেখতে পাচ্ছেন। পাশাপাশি পার্শ্ববর্তী যে দেশ অবৈধভাবে বাংলাদেশে যে পুশিং করছেন যে নাগরিকদের, সেই দেশেও মিডিয়ায় প্রোপাগান্ডা চালাচ্ছে, সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা যদি একটু বিস্তারিত বলি, এই গেল কয়েকদিন আগে প্রথম যে আমাদের রৌমারী সীমান্তে যে অনুপ্রবেশ অর্থাৎ পুশিং
বলা হয়, সেই পুশিন প্রায় 32 জন নাগরিককে পুশিন করা হয়। এর মধ্যে যে মিয়ানমার আরাকান রাজ্যের এবং রাখাইন রাজ্যের যে আহ, রোহিঙ্গা রয়েছে শরণার্থী, সেটি তারা ভারতে একসময় তারা ছিল। সেখানে আহ, তারা বিভিন্ন মেয়াদে জেল খাটে এবং তারপরে জেল খেটে ভারতের যে গোয়ালপাড়া রয়েছে আসাম রাজ্যের, সেই আসাম রাজ্যের মাটি কাটা ডিটেনশন ক্যাম্প বলা হয়, সেই ডিটেনশন ক্যাম্পে সেখানে তাদেরকে রাখা হয়েছিল। তারপর সেখান থেকে তাদেরকে চোখ বেঁধে, আমরা যখন ওই ব্যক্তিদের সঙ্গে কথা বলেছি তখন আমরা জানতে পেরেছি যে চোখ বেঁধে এই সীমান্তের জিরো লাইনে আনা হয় এবং সেখান থেকেই বিএসএফ কর্তৃক এই পশ্চিম বাংলাদেশের অভ্যন্তরে যে বিভিন্ন সীমান্ত রয়েছে রৌমারীর, সেই সীমান্তগুলো দিয়ে অনুপ্রবেশ করা। বিশেষ করে এই 32 জনকে আমরা যতটুকু জেনেছি বিজেপির কর্তৃপক্ষ তারা জানিয়েছে, সেটি হচ্ছে তাদেরকে ইতিমধ্যেই চট্টগ্রামের উখিয়া, কক্সবাজারের উখিয়া সেখানে রাখা হয়েছে। দেখছেন যে গত 27 তারিখ, যেটা আলোচিত ঘটনা যদি বলা হয়, এই বাংলাদেশের একটি আলোচিত ঘটনা, 2001 সালের যে ঐতিহাসিক যে বড়াইবাড়ি নাম, এখনকার যে বীরগ্রাম নাম বলা হয়, সেই বীরগ্রাম অর্থাৎ বড়াইবাড়ি, সেই বড়াইবাড়ি সীমান্তে গত 27 মে তারিখে এই ভারতীয় বিএসএফ অর্থাৎ সীমান্তরক্ষী যে বাহিনী রয়েছে, সেই সীমান্তরক্ষী বাহিনী রাতের আধারে সেই আসামের যে আমি কথাটুকু বলেছিলাম যে গোয়ালপাড়ার যে মাটি কাটা ডিটেনশন ক্যাম্প রয়েছে, সেই ডিটেনশন ক্যাম্প থেকে তাদেরকে চোখ বেঁধে, মানে এর আগে যে ব্যক্তিদের যে চোখ বেঁধে নিয়ে আসে, সেম চোখ বেঁধে নিয়ে এসে তাদেরকে যে ঠাকুরুন বাড়ি রয়েছে সীমান্ত সংলগ্ন শাহপাড়া মানকাছর, ভারতের যে অর্থাৎ আসাম রাজ্যের যে বলা হয়, সে মানকাছর শাহপাড়া ঠাকুরুন বাড়ির কাজ দিয়ে বাংলাদেশের অর্থাৎ বড়াইবাড়ি সীমান্তের 1066 মেইন পিলার অর্থাৎ ওয়ান সাব পিলার বলা হয়, সেই সাব পিলার দিয়ে পুশিং করেন বিএসএফ। তো এই ব্যক্তিরা 14 জন নারী পুরুষ, অর্থাৎ এখানে 5 জন নারী এবং 9 জন পুরুষ, তারা বিভিন্ন বয়সী রয়েছে। তার এর মধ্যে একজন হচ্ছেন গোয়ালপাড়া মরিগাঁও অর্থাৎ মরিগাঁও মিঠের টেক অঞ্চলের একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তাকেও পুশিং করা হয়েছে যে বাংলাদেশি বলে তাদেরকে পুশিং করা হয়েছে। তো মূলত সেটি হচ্ছে তাদেরকে যখন পুশিং করা হয়, যদি একটু বিস্তারিত যদি এখানে বলা হয়, পুশিংয়ের পর আমরা তাদের অর্থাৎ বড়াইবাড়ি সীমান্ত এলাকার সঙ্গে আমরা কথা বলেছি, সীমান্তবাসীর সঙ্গে কথা বলেছি। প্রথমে পুশিং হওয়ার পর ওই ব্যক্তিরা আবু সাইদ নামের এক ব্যক্তির বাড়িতে আশ্রয় নেয়। ওই টাইমে একটি বৃষ্টি অর্থাৎ ঝড় ঝড় বৃষ্টি পড়ছিল, সেই বৃষ্টিতে প্রথমে আশ্রয় নিয়েছিল আবু সাইদ মিয়ার বাড়িতে। সেখানে আবু সাইদের বাড়িতে যখন আশ্রয় নেয়, তখন আবু সাইদ জিজ্ঞাসা করেন যে আপনারা কোথা থেকে এসেছেন। তখন ওই 14 জন নারী পুরুষের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা ভারতের নাগরিক, আমাদেরকে এইভাবে নির্যাতন করিয়ে ভারতের যে সীমান্তরক্ষী বাহিনী রয়েছে আমাদেরকে নির্যাতন করে এই বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিয়েছে। সেটি ওই আবু সাইদকে বলেছিল। পরে আবু সাইদ ওই ব্যক্তি সেখানে উপস্থিত যে আশপাশ যে লোকজন আছে তাদেরকে অবগত করেন যে ভারতের এরকম কয়েকজন লোক এসেছে, এটা কি করব, এদের নিয়ে আমরা কি করব, আমাদের বাড়িতে আশ্রয় নিয়েছে। তখন স্থানীয় যে সীমান্তরক্ষী বাহিনী রয়েছে অর্থাৎ আমাদের যে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি রয়েছে, তাদেরকে অবগত করলে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এবং স্থানীয় যে জনতা অর্থাৎ গ্রামবাসী মিলে সীমান্তের জিরো লাইনে অর্থাৎ নিয়ে যাওয়া হয়। সেখানে বিএসএফ কে পতাকা বৈঠক অর্থাৎ শান্তি মাধ্যমে অর্থাৎ পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়। তখন আমরা যতটুকু জেনেছি যে বিজেপির পক্ষ থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ প্রথমে নাকচ করে দেয় যে আমরা কোনো পতাকা বৈঠক করব না। তখন যাই বিজেপির যে কোম্পানি কমান্ডার রয়েছে বড়াইবাড়ির, তিনি আমি কথা বলেছি তাদের সঙ্গে, তার সঙ্গে কথা বলছি, তিনি হচ্ছেন আঞ্জু মিয়া, ক্যাম্প কমান্ডার আঞ্জু মিয়া।
তিনি আমাকে যতটুকু জানিয়েছেন যে আমরা সীমান্তে যখন এই লোকগুলোকে অর্থাৎ ভারতের নাগরিককে কেন পাঠানো হয়েছে সেই প্রশ্নে প্রশ্ন করার এবং তাদেরকে ব্যাক করার জন্য যে বিষয়টি বলেছিলাম, তখন বিএসএফ বিভিন্ন ভাবে গালিগালাজ করেন আমাদের বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবির সদস্যদেরকে। এমতো অবস্থায় তখন বিজিবির যে আমাদের যে সদস্য রয়েছেন, চৌকুর সদস্য রয়েছেন, তারা আবারও চেষ্টা করেন বিএসএফ এর সঙ্গে যে পতাকা বৈঠকের মাধ্যমে শান্তির মধ্যে বৈঠকের মাধ্যমে তাদেরকে ফেরত দেওয়ার জন্য। কিন্তু বিএসএফ ততক্ষণে মানে আবারও যে গালিগালাজ শুরু করছে। এক পর্যায়ে আমরা যতটুকু জেনেছি, গ্রামবাসী যতটুকু বলেছে যে নাকি ছোড়াগুলি ছেড়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশের দিকে অর্থাৎ বিজিবির দিকে এবং গ্রামবাসীর দিকে। আসলে এই আমরা বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক ওইভাবে বক্তব্য পাইনি, তবে ক্যাম্প কমান্ডার বলেছিল যে আঞ্জু মিয়া আমাকে বলেছিল যে অর্থাৎ সীমান্তরক্ষী যে বাহিনী বিএসএফ অবৈধভাবে বাংলাদেশের দিকে যে গুলি ছুড়েছিল সেই বিষয়ে আমাকে অবগত করছে। তারা বলছিল যে বিজেপির পক্ষ থেকে 4 রাউন্ড নাকি গুলি করেছে, সেই বিষয়টি বলছিল। এই এই বিষয়ে আমরা যদি বলি, আমরা আড়াইটা পর্যন্ত সেখানে অবস্থান নিয়েছে এবং বিভিন্ন গণমাধ্যম কর্মী ছিল। বিশেষ করে আমাদের আজকের যে অতিথি রয়েছেন সুজন মাহমুদ, বাংলা এডিশনের একজন চৌকো সাহসী সাংবাদিক, তিনিও ছিলেন। আমরা একেবারে 0 পয়েন্টে ছিলাম বিজেপির সঙ্গে, অর্থাৎ গ্রামবাসীর সঙ্গেই মিলেই আমরা অর্থাৎ গ্রামবাসী যে প্রতিরোধ তৈরি করেছে সেই সংবাদ তথ্য সংগ্রহ করার জন্য আমরা গিয়েছিলাম। আসলে আমরা এইখানে যে বিষয়টি আমরা দেখতে পেরেছি যে সীমান্তের আমাদের যে বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি সদস্যরা অনেক ধৈর্যের সঙ্গে তারা কাজ করেছিলেন। অর্থাৎ ভারতের যে পায়ে পড়া, আমাদের গ্রামের ভাষায় যে বলি, পায়ে পড়ে যে মানে হাঙ্গাম বা হামলা বা যে ভাষায় বলি না কেন করার চেষ্টা করছে বিএসএফ, কিন্তু আমাদের বিজিবি খুব সহনশীলতার ভিত্তিতে অর্থাৎ মনোবল ঠিক রেখেই তাদের জায়গা থেকে সুন্দর সুস্পষ্ট ভাবে তাদেরকে আহ্বান করেছিল পতাকা বৈঠকের, কিন্তু অবশেষে পতাকা বৈঠক তারা করেননি। আমরা যতটুকু জেনেছি যে যেখানে পুশিং হয়েছিল 1067 থেকে 8-10 কিলোমিটার দূরে বেহুলাচার সীমান্ত অর্থাৎ ঝাউবাড়ি ভারতের ক্যাম্প বলা হয়, বিএসএফ ক্যাম্প, সেখানে এক ধরনের পতাকা বৈঠক করার জন্য তারা বিএসএফ এর পক্ষ থেকে বলেছিল নাকি, এরকম আমরা সংবাদ জেনেছি। তবে আমরা আমাদের বিজেপির পক্ষ থেকে বলেছিল যে তারা কোন ধরনের মানে পতাকা বৈঠক করতে রাজি হয়নি। তখন আমাদের মানবিকতার ক্ষেত্রে অর্থাৎ বিজেপি বা গ্রামবাসীর যে মানবিক, একজন নাগরিক মুসলিম হোক আর হিন্দু হোক, যে সম্প্রদায়ের লোক হোক, যেভাবে অন্যায়ভাবে পুশিং করেছে, তাতে তো আশ্রয়ের প্রয়োজন আছে। সেই আশ্রয়ের বিষয়ে তাৎক্ষণিকভাবে, যেহেতু ঝড় বৃষ্টি আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে, সেখানে বৃষ্টি পানি সেই ফসলি জমিতে রয়েছে, সেখান থেকে 2টা আড়াইটা দেখে তাদেরকে আমাদের বিজিবি ভাইয়েরা তখন বড়াইবাড়ি ক্যাম্পে নিয়ে আসেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, অর্থাৎ জামালপুর সিও এবং ময়মনসিংহ যে কমান্ডার রয়েছে সিও সেক্টর কমান্ডার, তারা তাদেরকে নিয়ে আসে। সেখানে তাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন, যেহেতু তাদেরকে অনেক নির্যাতন করেছে। আমরা একজন শিক্ষকের সঙ্গে কথা বলেছিলাম, সেই শিক্ষক হচ্ছে খায়রুল ইসলাম, তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারতের ওই মরিগাঁও অঞ্চলের একটি স্কুলের শিক্ষক। তিনি তার সঙ্গে আমি যখন কথা বলেছি, তিনি স্পষ্ট ভাবে বলেছিল যে তার একটি এই রিপোর্টেড অর্থাৎ এনআরসি যে বিষয়টি বলা হয়েছে, সেই বিষয়ে উচ্চ আদালতে মামলা রয়েছে। তার আইনজীবী আমি অলরেডি একটা বক্তব্য বিবিসি বাংলায়, বিবিসি নিউজ বাংলায় একটি আমি বক্তব্য দিয়েছি। সেখানে সেই অর্থাৎ তার বক্তব্য অনুসারে আমি তাদের বরাত দিয়ে আমি তথ্যগুলো দিয়েছি। তাদের কাছে এই আসার সময় বাংলাদেশের 200 টাকা এবং একটি করে রুটি হাতে ধরে পাঠিয়ে দিয়েছিল। আর এখানে যে বিষয়টি যে আসামের যে তার আইনজীবী রয়েছে, অর্থাৎ চলমান অবস্থায় কি করে এই শিক্ষক এবং অন্যান্য ব্যক্তিদের কিভাবে বাংলাদেশে পুশিং করা হয় অবৈধভাবে, সে বিষয়ে একটি মামলাও আসামি হয়েছে, আমরা বিবিসি বাংলার মাধ্যমে জানতে পেরেছি। আর এখানে ওই দিন
10টা আমি যদি একটু বলি যে পুশিনের পর পর উত্তেজনা, অর্থাৎ ভারত অবৈধভাবে বাংলাদেশকে মানে এক ধরনের তারা আগ্রাসন মানে মনোভাবে, মানে যে বিএসএফ সে ধরনের তারা ভারী অস্ত্র এবং ভারতের যে পুলিশ রয়েছে, অর্থাৎ সীমান্ত আইন লঙ্ঘন করে, হয়তোবা আমি যতটুকু জানি যে সীমান্তে কখনো জেরো লাইনে পুলিশ আসতে পারে না, যদিও আসে অথবা যদি কোনো অকারেন্স ঘটে সেক্ষেত্রে হয়তো পিও করতে আসে, তো প্লেস অফ অকারেন্স যেটি বলা হয় পুলিশের ভাষায়, সেটি তারা করতে আসে। কিন্তু সেদিন পুলিশকেও তারা সীমান্তের মোতায়েন করেছিল, আমরা সেটি দেখেছিলাম, এবং ভারী অস্ত্র নিয়ে আসছিল। কিন্তু আমাদের বিজেপি একেবারে তাদের মনোবল, সেটি আমি প্রথমে বলছি যে মনোবল, এবং তারা তাদের জায়গা থেকে খুব ধৈর্যের সঙ্গে মোকাবেলা করেছে, কথাবার্তা এবং আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে যেটি বলার সেটি বলেছিল। কিন্তু সর্বশেষ তারা কোনো ধরনের ওইভাবে পতাকা বৈঠক করেনি। আর 10টা 45 মিনিটের দিকে, 10টা 10:30টার দিকে ভারত আবার সীমান্ত আইন লঙ্ঘন করে বাংলাদেশের অভ্যন্তরে ড্রোন উড়িয়েছিল, যা বাংলাদেশকে নজরদারি এবং ওই পুশিন হওয়া নাগরিকদের নজরদারি করবার জন্য। আমরা যদি বলি ওই দিনেই, অর্থাৎ ওই 27 তারিখ রাত 8টা এবং রাত 10টা 45-50 মিনিটের দিকেও আমাদের রৌমারী সীমান্তের যে সাহেবেরাঙ্গা বিওপি আছে সেখানেও 3টি ড্রোন উড়িয়েছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আর পাশাপাশি আমরা গতকালের যে কথাটা বলেছিলাম, অর্থাৎ 30 মে, অর্থাৎ গতকাল শুক্রবারও এই ভারতের বিএসএফ, অর্থাৎ মানে যে ক্যাম্প, ভারতের বিওপি ক্যাম্প রয়েছে, কাকরিপাড়া বলা হয়, সেই বিএসএফ ক্যাম্প থেকে আবার 5-7টি ড্রোন বাংলাদেশের আকাশে উঠছিল। সেই ড্রোন একেবারে ভারতের যে সীমানা এবং বাংলাদেশের 1 কিলোমিটার অভ্যন্তরে ঢুকেছিল, যার সীমান্ত পুরোপুরি আইন লঙ্ঘন করে তারা প্রবেশ করেছিল। এই সার্বিক যদি বিষয়ে যদি বলি, সেখানে এক ধরনের যে তাদের মানে মনোভাব যে বাংলাদেশকে আমরা ঠেলে দেব, তারা নিয়ে নেবে, তারা কোনো প্রতিবাদ করবে না, আসলে এই জায়গা থেকে না। আন্তর্জাতিক আইন বলতে একটা কথা রয়েছে, যে আইনে হয়তোবা আমি এই মুহূর্তে আইন সম্পর্কে স্পষ্টভাবে ধারণা দিতে পারতেছি না, তবে আন্তর্জাতিক আইনের সই রয়েছে দুই দেশের, অর্থাৎ কোনো ক্রমেই বাংলাদেশের আকাশ সীমা, অর্থাৎ ভারতের আকাশ সীমা শেষ করে বাংলাদেশের আকাশ সীমায় আসতে পারবে না ড্রোন, অর্থাৎ অনুমতি ব্যতি রেখে। আর অনুমতি নিতে হবে যদিও কোনো প্রয়োজন হয়, সেটি আন্তর্জাতিক বা দুই সরকার মিলে রাষ্ট্রীয়ভাবে বসে এটি করতে পারে। তবে সরাসরি এই যে একটি উত্তেজনার মধ্য দিয়ে যে ধরনের ব্যবহার অর্থাৎ ভারত করতেছে, এটি আসলে ঠিক না। আর আমরা যদি বলি যে সাংবাদিকতার যে চ্যালেঞ্জ, আসলে সীমান্তে আমাদের সংবাদ সংগ্রহ করা যে বিষয়টি, আমরা দেখেছি যে একটু আমাদের খুব মানে যেহেতু আমাদের একটু রিমোট অঞ্চল, বিশেষ করে বিজিবি ভাইয়েরাও, আমাদের যে বিজিবি বর্ডার গার্ড সদস্য রয়েছে, তারা অনেক কষ্ট করে সীমান্তে ডিউটি করেন, অর্থাৎ আমাদের নিরাপত্তা চৌকি বলতে কোনো কিছুই নেই। তবে আমাদের ছোট্ট একটি মাসা, অর্থাৎ মাসাইল বলা হয় আমাদের গ্রাম্য ভাষায়, সেই মাসাইল রয়েছে আমাদের বাংলাদেশের ভিতরে, সেই বাংলাদেশের ভিতর থেকে তারা ডিউটি করেন। আবার এই যে আমাদের রিং রোডের যে ব্যবস্থা, বা বিগত সময় যে এখানকার বা বাংলাদেশের যে বিজিবির যে মহাপরিচালক আমাদের রৌমারী অঞ্চলে এসেছিল, আমাদের দাঁতভাঙ্গা বিওপিতে তিনি এসেছিল, আমি তখনও বলছিলাম, বিজিবিকে প্রশ্ন করেছিলাম, বিজিবি মহাপরিচালক সম্ভবত আবুল হোসেন তিনি এসেছিলেন, তাকে বলছে যে এই রৌমারী সীমান্তের একটা ইতিহাস রয়েছে, যে বড়াইবাড়ি 2001 সালের যে নারকীয় যে তাণ্ডব চালিয়েছিল ভারত, সেই বিষয়ে আমরা অবগত করেছিলাম, যে তখন যে বিষয়টি, অর্থাৎ রিং রোড, অর্থাৎ বিজিবির যে চলাচলের ব্যবস্থা সেটি করবার জন্য আমাদের বিজিবি ভাইয়েরা প্রতিনিয়ত বলে যে সীমান্তে ডিউটি খুব কষ্টকর হয়। তারপরও তাদের দেশের রক্ষার্থে, দেশের মাটি রক্ষার্থে সবসময় তারা 24 ঘন্টা রাত দিন
তারা ডিউটি করতেছেন। আর আমরা সংবাদের যে বিষয়টি বলি, আমরা অনেক রাতে একটা সংবাদ পেয়েছি যে সেখানে ড্রোন উড়িয়েছে। আমরা আমাদের বাসা হয়তো বা আমাদের 10-15 কিলোমিটার বা 20 কিলোমিটার দূরে ওই অঞ্চল থেকে হয়তো বা আমাদের যাওয়ার সম্ভব হয় না, তারপর আমাদের নিউজ কাভারেজ করতে গিয়ে আমাদের যেতে হয়। সেখানে এক ধরনের বাধা বিপত্তি হয়ে যায়, যেটি হচ্ছে আহ বিশেষ করে আমাদের বিজিবি ভাইয়েরা রয়েছে, বিজিবি ভাইয়েরা আমাদের সার্বিক সহযোগিতা করেন, কিন্তু আনুষ্ঠানিক যে বক্তব্য যে ভারতের আমরা যদি মিডিয়া যদি দেখি, মিডিয়াতে দেখেন আমাদের এই যে 14 জনের যে পুশিং ভারত করলো অবৈধভাবে, সেখানে ভারতের মিডিয়ায় কিছু কিছু মিডিয়ায় দেখি যে বাংলাদেশকে মানে দোষারোপ করতেছে, তারাই নাকি পুশিং করতেছে, এরকম কথাবার্তা তাদের মিডিয়ায় বলেছে। আসলে আমরা দেখতেছি যে রিপাবলিক বাংলা, আমরা যখন এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকে দেখছি যে সেই রিপাবলিক বাংলা বাংলাদেশকে নিয়ে এক ধরনের মানে না মানে কৌতুক সম্মিলিত ভাবে এক ধরনের যে সংবাদ সেটি তারা পেশ করে যাচ্ছে। সেখানেও আমরা দেখছি যে সংবাদ পরিবেশন করছে 14 জন নাগরিক কুশিনের বিষয় নিয়ে, যে বাংলাদেশে ভাত দিতে পারে না, অমুক দিতে পারে না, তমুক দিতে পারে না, বাংলাদেশকে একটা অপদস্থ অপমান করবার জন্য বিশ্বের কাছে তারা এই ধরনের অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। আর আমরা আরেকটা বিষয় যদি বলি, এই আমাদের মিডিয়ার জগতে আমাদের সংবাদ সংগ্রহের যে বিষয়টি, আমরা সীমান্তে আমরা বিজেপি ভাইদের একটু আমরা বলতে চাই এই লাইভের মাধ্যমে, সেটি হচ্ছে যে আমরা সীমান্তে গেলে আমরা দেখি যে আমাদের বাংলাদেশের বিভিন্ন সীমান্তে দেখি যে অনেক সাংবাদিক ভাইয়েরা অনেক তথ্য সংগ্রহ করতে যায়, বিজেপি সার্বিকভাবে সহযোগিতা করে, সার্বিকভাবে তাদের আনুষ্ঠানিক যে বক্তব্য আছে সেটিও তারা পেশ করে। কিন্তু দুর্ভাগ্যজনক আমাদের এই সীমান্তে এরকম চিত্র, আমাদের এই জামালপুর ব্যাটালিয়ন থেকে আমরা এরকম তথ্য পাই না। তবে আমরা অনেক সময় বিজেপির সঙ্গে একটা ঘটনা যদি ঘটে, বিজেপি অনেক সময় তাদের নিরাপত্তার কারণে হোক আর যেভাবে যে প্রশ্নই হোক তারা এড়িয়ে যান বিষয়গুলো। কিন্তু যদি ভারতের মিডিয়া যদি বলি ওই হিসেবে, তাহলে আমাদের এই বাংলাদেশের যে আমাদের বর্ডার গার্ড বিজিবি সদস্য ভাইয়েরা রয়েছে, তারা স্পষ্ট বক্তব্য দিলে তাহলে আমাদের যে নিউজের বিষয়টি একটি আন্তর্জাতিক লেভেল, যেহেতু আমাদের একটা রিপোর্ট একটা আন্তর্জাতিক সারা বিশ্ব সেটি দেখে, সেই বিষয়ে আমরা চাইবো এই লাইভের মাধ্যমে যেন অর্থাৎ আমাদের যে বিজেপি ভাইয়েরা বা বিজেপির কর্তৃপক্ষ রয়েছে, তারা সীমান্তের যে ঘটনাই ঘটুক না আমাদের আনুষ্ঠানিক ভাবে বা অথবা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলে আমাদের উপকৃত হবে এবং এটি সারা বিশ্বের মানুষ জানতে পারবে। আর যদি বলা হয় যে আর 2 মিনিট সময় নেই, সেটি হচ্ছে যে সীমান্তের যে সংবাদ আবারও যদি বলি একটু ঝুঁকি রয়েছে। যেমন আমরা সেদিন 27 মে একেবারে 0 পয়েন্টে ছিলাম, যেহেতু একটি আমরা সংবাদ সংগ্রহ করার জন্য একটা ফুটেজ বা একটা তথ্য ভারতের যে আগ্রাসন মনোভাব সেটি তুলে ধরবার জন্য আমরা সেখানে আমরা 0 পয়েন্টে ছিলাম, সাধারণ মানুষের সঙ্গে বিজেপির সঙ্গে ছিলাম, দেখেছিলাম। আমরা যদি ওই স্থানে যদি না থাকতাম তাহলে আমরা এই আকাশ সীমা লঙ্ঘন করে বাংলাদেশের অভ্যন্তরে যে তাদের যে ড্রোন প্রবেশ করেছিল সেটি আমরা হয়তো বা নিতে পারতাম না। আমরা সেখান থেকে আমরা বিশ্বকে জানিয়ে দিতে পারতেছি যে এই যে ড্রোন অবৈধভাবে আসতেছে, এই ধরনের ব্যবহার করতেছে। তো তখন আমাদের ঝুঁকিটা হয়, সেটি হচ্ছে আমাদের তো ওইভাবে লাইভ সাপোর্ট যেটি বলা হয়, যেমন আমাদের যখন কখনো কোনো নৌকা বা কোনো লঞ্চে উঠলে লাইভ সাপোর্ট বলা হয়, সেক্ষেত্রে আসলে আমাদের এরকম নেই, যেহেতু আমরা মফস্বল এলাকার সাংবাদিক। আর যদিও বলা হয় যে আমাদের দুঃখের কথা আসলে কেউ শোনে না, আমাদের সরকারও বিগত সময় যে যারা সরকার বা বর্তমান সরকারও দেখছিলাম যে আমরা সংস্কার আইন যে বেতনের কথা বলা হয়েছে, সেটিও আসলে আমাদের যে সংবাদ মাধ্যম যে কোম্পানিগুলো রয়েছে, যে মালিক রয়েছে, সেটিও হয়তোবা তাদের নজর দেওয়া দরকার যে কিছু কিছু রিমোট অঞ্চল রয়েছে তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য, তাৎক্ষণিকভাবে খোঁজ খবর নেওয়ার জন্য হয়তোবা অনেক প্রতিষ্ঠান নেয়। বিশেষ করে আমার প্রতিষ্ঠান আমাকে নিরাপদ স্থল থেকে সংবাদ সংগ্রহ করবার জন্য বারবার তাগিদ দিয়েছেন যে আপনি আপনার নিরাপদ স্থল থেকে অর্থাৎ আপনার নিজের সেফ রেখে সংবাদ সংগ্রহ করবেন, সেটি বলছিল। সেদিন আসলে এতটুকু উত্তেজনা বিরাজ করছিল যে আমরা ভাবছিলাম যে সম্ভবত 2 দেশের মধ্যে একটা যুদ্ধ বিগ্রহ সৃষ্টি হতে পারে।
যাই হোক, আমাদের বিজিবি বিজিবি যদি আমাদের এই জায়গা থেকে যদি ধৈর্য যদি না ধরতো, তাহলে একটা কিছু হয়ে যেত। তো সার্বিক যদি বিষয় যদি বলা হয়, সীমান্তে এখন এই মুহূর্তে আমি সংবাদ পেয়েছি, অর্থাৎ এই গত 1.5-2 ঘন্টা আগে, যে তারা সীমান্তে আমি যতটুকু জেনেছি যে 1052 পিলারের ওইদিকে 100-150 লোককে পুশিং করবার জন্য তারা ক্যাম্পে লোক নিয়ে এসেছে, এই নাগরিকদের নিয়ে এসেছে, বিভিন্ন রোহিঙ্গা হোক আর ভারতীয় নাগরিক হোক, তাদেরকে পুশিং করবার জন্য তারা নিয়ে আসছে। আমরা এই লাইফের মাধ্যমে আমরা জানাতে চাচ্ছি যে বিজেপি যেন সেখানে গ্রামবাসী কিংবা বিজেপি বা অন্য কোনো, অর্থাৎ আনসার ব্যাটালিয়ন, অর্থাৎ যারা গ্রামের যে রয়েছে তাদের সবাই মিলে আহ আহ যে নিরাপত্তার যে বিষয়টি যদি সার্বিক বিষয়, তাহলে পুশিং করতে পারবে না। আসলে পুরো সীমান্তে সারা বাংলাদেশে ভারত এই পুশিং যে নারকীয় যে অকারেন্স গুলো করতেছে, এটি আমরা বিশ্বের কাছে, অর্থাৎ আন্তর্জাতিক লেভেলে মানবাধিকার সংস্থা রয়েছে, সবার কাছে আমরা আবেদন করব সঠিক তদন্তের মাধ্যমে বিষয়টি নজরে আনা দরকার মনে করি। তো ধন্যবাদ। আসলে ধন্যবাদ আপনাকে। আপনি গুরুত্বপূর্ণ বিষয়গুলো শেয়ার করেছেন। যে বিষয়গুলো আসলে ঘটে গেছে অলরেডি কয়েকদিন যাবৎ আমাদের কুড়িগ্রামের, বিশেষ করে বড়াইবাড়ি বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তের মানুষ যারা ভারত বিরোধী আগ্রাসনের পক্ষে, তারা সবাই বড়াইবাড়ি সম্বন্ধে খুব ভালোভাবে অবগত এবং জানে। এছাড়াও এই যে গৌরবের ইতিহাস, সে সম্পর্কেও মোটামুটি এখন যেহেতু ইন্টারনেট প্রত্যেকটি গ্রাম অঞ্চল থেকে শুরু করে সর্বস্তরে, এই কারণে সবাই বড়াইবাড়ির ইতিহাস সম্পর্কেও কিন্তু অবগত রয়েছে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আবারও আমরা আপনার কাছে আসবো। এই মুহূর্তে আমি জনাব সুজন মাহমুদ আপনার কাছে জানতে চাচ্ছি যে বিষয়টি নিয়ে, সেটা হচ্ছে ভারতে যে বারবার বাংলাদেশ সীমান্তে ড্রোন মোতায়েন করছে, ড্রোন উৎক্ষেপণ করছে, তো এই ব্যাপারে আসলে সুনির্দিষ্ট কোনো বক্তব্য বিজিবির পক্ষ থেকে দেওয়া হয়েছে কিনা, কিংবা এটাকে মোকাবেলা করার জন্য, এটা তো প্রত্যেকদিন অনবরত চলছে ড্রোন উৎক্ষেপণ, তো এটাকে মোকাবেলা করার জন্য কোনো পদক্ষেপ বা এজ এ যখন জনগণ যারা আছে তারা কি ধরনের পদক্ষেপ নিতে পারে, তাদের জায়গা থেকে সতর্কতা বিষয়গুলো। আরেকটি বিষয় হচ্ছে সাংবাদিকদের আমাদের কি ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত, বিশেষ করে ফুটেজ এবং নিউজ সংগ্রহের ক্ষেত্রে, সেই বিষয় সম্বন্ধে যদি আপনি বিস্তারিত বলতেন। এছাড়াও এই কয়েকদিনে যে ঘটে গিয়েছে, আপনিও সেখানে উপস্থিত ছিলেন সীমান্ত এলাকায়, গত 3-4 দিন থেকে আপনিও অবস্থান করছেন, পুরো সামগ্রিক বিষয় সম্বন্ধে যদি আপনি দর্শকদের কিছু জানাতেন। ধন্যবাদ জাহিদ। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সুজন মাহমুদ। আসলে বেশ কয়েকদিন থেকে এরকম সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। প্রথম শাখাবাই যেটি ছিলেন অত্যন্ত চৌকসের সাথে সেদিন 27 মে প্রথম যেদিন আর কি সীমান্তে উত্তেজনা বিরাজ করে, ঠিক 7টার দিকে আসলে আমাকে কল করা হয়। শাখাবাই প্রথম কল করা হয় যে এরকম এখন আসবো, ফোনটা টাইম মতো ধরতে পারিনি। ঠিক সেই সময় কিন্তু শাখাবাই অলরেডি বড়াইবাড়িতে চলে গিয়ে বিভিন্ন নিজের ঝুঁকি নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু বিভিন্ন নিয়ে করে, যে সুযোগগুলো পরবর্তীতে আমাদের অনেক কাজে দেয়। আমরা অনেক সাংবাদিক অনেক পরে গিয়েছি, যেমন আমি 10টা হয়ে গিয়েছি। তো সকালের যে সুযোগগুলো সেগুলো কিন্তু আসলে নিজের জীবনের ঝুঁকি নিয়ে প্রত্যেকটা সীমান্তের নিউজ কভারেজ করা, বিজিবির সাথে সহযোগিতা করা, তো এই বিষয়গুলো প্রতিনিয়ত করে যাচ্ছে। তো আসলে যেটা বলছিলাম যে ড্রোনের যে বিষয়টি, ড্রোনের বিষয়টি হচ্ছে প্রথম 27 মে সকাল সকাল 10:30টার দিকে আসলে প্রথম ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সীমান্তে আসলে ড্রোন উড্ডয়ন করে, যেটি আন্তর্জাতিক সীমান্ত আকাশ সীমান্ত লঙ্ঘন করে কিন্তু উড্ডয়ন করা হয়। উড্ডয়ন করা এখানে যখন আমরা ফুটেজ সংগ্রহ করছি, আপনারা দেখতে পাচ্ছেন 17 সেকেন্ডের একটা ফুটেজ আমরা সংগ্রহ করি। সেই ফুটেজ আমরা সংগ্রহকালে বিএসএফ ওপার থেকে বারবার গালিগালাজ করছিল আমাদের, কেন আমরা ক্যামেরা ধরছি, কেন আমরা ফুটেজ গুলো সংগ্রহ করছি। যখন আমরা ফুটেজ গুলো সংগ্রহ করি তখন কিন্তু ড্রোনটা নিচে নামানো হয়, আবার উপরে তোলা হয়। ঠিক এভাবেই রাত 10টার দিকে 8টার দিকে একটা তোলা হয়, আবার 10টার দিকে তোলা হয়। ঠিক প্রতিনিয়তই কিন্তু আসলে এরকম ড্রোন পাঠিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ যে তথ্যগুলো, গুরুত্বপূর্ণ তথ্যগুলো, সেগুলো আসলে
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কিন্তু নিয়ে গেছে। ইভেন গত 30 রাত 8টা থেকে 8:30 থেকে 9:45 পর্যন্ত কিন্তু বড়াইবাড়ি সীমান্তে যে বড়াইবাড়ি গ্রাম এবং বারবান্দা গ্রাম রয়েছে সেখানে 5টি ড্রোন কিন্তু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী পাঠিয়ে বিভিন্ন তথ্য কিন্তু তারা সংগ্রহ করে। এখানে আজকে আমি সেখানে গিয়েছিলাম, স্থানীয়দের সাথে যদি কথা বলেছি ওনারা যেটি জানিয়েছেন যে আহ 5টি ড্রোন এসে প্রথমে একটি ছিল বড়াইবাড়ি বিএসি ক্যাম্পের উপরে, যেটি ক্যাম্পের যে সমস্ত স্থাপনা রয়েছে এবং বাংকার গুলো রয়েছে সেগুলো ছবি তারা সংগ্রহ করে। বিশেষ করে বড়াইবাড়িতে যে সমস্ত বাংকার আসলে করা হয়েছিল বা করা জায়গাগুলোতে বিএসএফ টহল দেয়, সেই জায়গাগুলো কিন্তু আসলে চিহ্নিত করা হয়েছে। বিএসএফ এই জিনিসগুলো চিহ্নিত করে। এপাশে আহ বারবান্দা নদীর ওপারেও কিন্তু একটি ড্রোন ছিল, যেটি আমাদের স্থানীয় মেম্বার এটি আমাদের আসলে জানিয়েছেন। সব মিলিয়ে আসলে যেটি আসলে আমাদেরকে জানানো হয়েছে যে যখন ড্রোন গুলো আসে তখন আহ, রাতেই বেশি হয়, কারণ রাতে যখন কৃষি কাজ করে মানুষ, এখানকার প্রায় মানুষ আসলে কৃষি কাজের সাথে নির্ভরশীল। যখন কৃষি কাজ করে মানুষ ঘুমের ঘরে থাকে, সেই মুহূর্তে কিন্তু একটা ড্রোন গুলো পাঠানো হয়। আমরা স্থানীয় বেশ কয়েকজনের সাথে আজকে কথা বলেছি, তারা কিন্তু আসলে যদিও মানে কিছু মানুষ জানে, অনেকে কিন্তু এই বিষয়গুলো জানে না যে আসলে কিন্তু আসছে। তো আমরা বক্তব্য নিতে একটু আমাদের কষ্ট করতে হয়েছে। আমরা গিয়ে প্রথমে অনেক জনের জিজ্ঞেস করছিলাম, আসলে অনেকেই জানছিল না যে ট্রেনগুলো কত আসছে, ঠিক আছে এটা শুনছে, কিন্তু সরাসরি নিজের চোখে এরকম দেখতে এরকম আমরা লোক খুঁজে পাচ্ছিলাম না। তো এক পর্যায়ে আমরা অনেকের সাথে কথা বলি, তারা নিজের চোখে দেখেছেন ট্রেনগুলো এবং ভিডিও ফুটেজ সংগ্রহ করেছেন, ভিডিও করেছেন। তাদের সাথে আমরা কথা বলি। তারা এই সমস্ত তথ্য দেয় যে আহ, দেশের যে অভ্যন্তরীণ যে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য মানে স্থাপনা রয়েছে, যেমন বিজিবি ক্যাম্প, তারপরে বাংকার গুলো করেছে সেগুলো, এই সমস্ত তথ্যগুলো কিন্তু তারা নিয়ে যায়। আমার তারা যেটি আসলে ধারণা করছে যে বিএসএফ বাংলাদেশের অভ্যন্তরে আকাশ সীমা লঙ্ঘন করে বা বাংলাদেশের অভ্যন্তরে যে ড্রোন গুলো পাঠাচ্ছে সেগুলো সেই ড্রোন গুলো দিয়ে আসলে তারা ছবি সংগ্রহ করছে, বিজিবি ক্যাম্পের স্থাপনা ছবি সংগ্রহ করছে। সেগুলো কোনো এক সময় যে কোনো এক সময় যখন বাংলাদেশে তারা হামলা চালাবে বা হামলার চেষ্টা করবে, তখন কিন্তু এই ফুটেজ গুলো তাদের কাজে দিবে। কেননা ওই ফুটেজ গুলো দিয়েই তারা কিন্তু জানতে পারবে যে আসলে কোথায় কোথায় কোন স্থাপনা রয়েছে, কোথায় কোথায় বিজিবি নিরাপত্তা চৌকি রয়েছে, কোথায় কোথায় আসলে বিজিবি টহল দেয়। এই সমস্ত তথ্যগুলো কিন্তু তারা সংগ্রহ করতে পারবে। এখানে আরেকটু বলে রাখি যে স্থানীয় যারা বাসিন্দা রয়েছে তারা একটু বলছিলেন আমাকে যে আহ, এই ড্রোন গুলো যখন বাংলাদেশের আকাশ সীমায় উঠছিল, ঠিক সেই মুহূর্তে কিন্তু বিজিবির সদস্যরাও কিন্তু তাদের সঙ্গে ছিল। তারা কিন্তু বিজিবির সদস্যরা চাইলে কিন্তু সেই ড্রোন গুলোকে ভূপাতিত করতে পারতেন, কিন্তু সেগুলো তারা করেনি, না করে উল্টো তাদেরকে জনগণ স্থানীয় বাসিন্দাদের যারা রয়েছে তাদেরকে শান্ত থাকার আহ্বান জানানো হয় এবং যাতে ভয় না করে সেই জন্য তাদেরকে আসলে মোটিভেটেড করা হয়। কিন্তু এই যে ড্রোন গুলো আসছে, এতে কিন্তু আসলে আহ, একাধিকবার কিন্তু গণমাধ্যমে নিউজ করা হচ্ছে। এই প্রথম একটু বলে রাখি যে প্রথম দিন যখন 27 মে প্রথম আকাশ সীমায় মানে লঙ্ঘন করে বাংলাদেশে ড্রোন উদ্যান করা হয়, সেদিন কিন্তু প্রথম সংবাদটি প্রকাশ করা হয় এই শাখা ভাইয়ের মাধ্যমে। তিনি যখন প্রকাশ করেন, ঠিক সেই মুহূর্তে কিন্তু আমরা তার আগে কিন্তু এই সীমান্তে পিছনের বিষয় নিয়ে উত্তেজনার বিষয় নিয়ে পিএসএফ এর গুলি ছোড়ার বিষয় নিয়ে নিউজ গুলা করি। তো সেই নিউজ গুলা কিন্তু আসলে কাজে আসেনি। কাজে আসছে যখন আকাশ সীমা লঙ্ঘন করে বাংলাদেশের অভ্যন্তরে যখন বিএসএফ ড্রোন পাঠায়, ঠিক সেই নিউজটা কিন্তু অত্যন্ত কাজে আসে এবং সেই নিউজের জন্য কিন্তু মানে খুব একটা ভালো রেসপন্স করে। যখন রেসপন্স করে আমরা এখানে কিন্তু সেদিন দেখতে পাচ্ছিলাম যে সেখানকার ভারতীয় নাগরিক যিনি প্রায় 30 বছর একটি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা করে বর্তমান এলপিআর এর তাকে কিন্তু টিচিং করা হয়। সেই আহ, শিক্ষক কেন্দ্রে যখন আমরা ফলো আপ করে নিউজ করি এবং ড্রোনের নিউজটা যখন আমরা করি, তখন কিন্তু এটা বেশ আলোচিত মানে আলোচনার সৃষ্টি হয়। সেই আলোচনা থেকে কিন্তু আমরা যতটুকু তথ্য পেয়েছি এখন পর্যন্ত এই খালিল ইসলাম সহ 14 জনকে কিন্তু ভারতে ফেরত নেওয়া হয়েছে এবং খালিল ইসলামের বাসায় ইতিমধ্যে তিনি চলে গিয়েছেন এবং বাকি 13 জন যারা রয়েছেন সেই 13 জনকে আহ, ভারতের যে বর্ডার পুলিশ রয়েছেন সেই বর্ডার পুলিশের এসপি অফিসে রাখা হয়েছে। এটা আমার সবশেষ আপডেট, আমি এই আপডেটটা পেয়েছি প্রায় এখন থেকে 1 থেকে 1.5 ঘন্টা আগে।
তো যাই হোক, এই এর মধ্যেই বলছিলেন যে একটা কি যেন প্রশ্ন করছিলেন যে ফুটেজ সংরক্ষণ নিরাপত্তা নাকি একটা। আমাদের গণমাধ্যম কর্মী যারা আছে তাদেরকে আসলে কি ধরনের ফুটেজ গুলো সংগ্রহ করা উচিত এবং সতর্কতা অবলম্বন করা উচিত সেই বিষয়গুলো, আর বিশেষ করে বাংলাদেশের নিরাপত্তা এবং বিজিবিকে সর্বোচ্চ সহযোগিতার ক্ষেত্রে আসলে আমাদের কি, একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমাদের দায়বদ্ধতা মূলত কি, সেই বিষয়ে যদি বলতেন। আহ, ধন্যবাদ। আসলে এই বিষয়গুলো হচ্ছে কি, যখন আমরা সীমান্তে কোনো ফুটেজ সংগ্রহ করবো বা ফুটেজ সংগ্রহ করি, আমরা সবসময় চাইবো যে মানে বিএসএফ কে আসলে ফলো করে। এখন আমি একটু আপনাদের বলে রাখি, এখানে আমার এক সহকর্মী বন্ধু বিএসএফ মানে বিজিবি ক্যাম্পে যখন প্রশিক্ষিত ভারতীয় যে নাগরিকীয় বিজিবি ক্যাম্পে নেওয়া হয়, সেই মুহূর্তে তারা ভিতরে রেখে তাদেরকে খাবার দাবার বা বিভিন্ন বিশ্রামের জন্য আসলে প্রস্তুত করা হচ্ছিল এবং বসানো হয়েছিল। ঠিক সেই মুহূর্তে বিজিবি সদস্যরা যখন একত্রিত হয়ে তারা পরামর্শমূলক কিছু বলছিল, সেই মুহূর্তে বিজিবি ক্যাম্পের ভিতর থেকে কিন্তু আসলে ফুটেজ গুলো সংগ্রহ করা হচ্ছিল। ঠিক এই মুহূর্তে কিন্তু আসলে বিজিবির সদস্য একজন সদস্য এসে তার কাছে ফোনটি কেড়ে নেয় সেই সহকর্মীর কাছ থেকে, এবং পরবর্তীতে আমরা যতটুকু জানতে পেরেছি যে তাদের স্থানীয়দের রিকোয়েস্ট এবং আমাদের সহকর্মীর রিকোয়েস্টে সেই ফোনটি তাকে তাকে ফিরে দিয়ে সেখান থেকে তাকে চলে যেতে বাধ্য করা হয়। এই যে বিষয়গুলো যে আসলে কোথায় কোন ফুটেজ নিতে হবে, এই বিষয়গুলো আমাদের একটা ধারণা থাকতে হবে। কেননা আমরা একদম দেশের যে অভ্যন্তরীণ যে বিষয়গুলো, এগুলো আমাদের ফোকাস করার আসলে আমার মনে হয় যে প্রয়োজন আছে। কারণ একটা সীমান্তরক্ষী বাহিনী তাদের মানে দেশের নিরাপত্তার সাথে তাদের এই ফুটেজ গুলো আসলে আমার মনে হয় না যে ফোকাস করা দরকার। আমরা চেষ্টা করি সবসময় যে সমস্ত জিনিসগুলো প্রচার করলে আন্তর্জাতিক মিডিয়াতে, আন্তর্জাতিক গণমাধ্যমে, আন্তর্জাতিক মহলে, আন্তর্জাতিক মানবাধিকার যে সমস্ত সংস্থা রয়েছে, সেগুলো সংস্থার আসলে নজরে আসবে এবং দেশের মানে নিরাপত্তার রক্ষার্থে তারা মানে পর্যাপ্ত ভূমিকা পালন করবে। এই ক্ষেত্রে সেই সুযোগগুলো আমাদের সঙ্গে করা দরকার। এবং আমাদের যে নিরাপত্তাটা সেটা হচ্ছে আমরা যেটা বলছিলাম যে ছোট ভাইয়ের কাজে আসলে তাদের সাথে একজন বিজিবি সদস্যের সাথে মিলে কিন্তু আমরা শুধু গুলি সংগ্রহ করছিলাম। তো যখন গুলি করে তখন কিন্তু আমরা ডাউন ছিলাম। আমাদেরকে বারবার বিজিবি থেকে সতর্ক করা হয়, কোনো সময় আপনারা দাঁড়াবেন না, ফুটেজ নিয়ে আপনারা দূর থেকে ফুটেজ নেবেন, আপনারা কোনো সময় দাঁড়িয়ে ফুটেজ নেবেন না। তো আমরা বিজিবি সদস্যের সঙ্গে আমরা যারা গণমাধ্যম কর্মী ছিলাম এখানে, স্থানীয় সাধারণ মানুষ ছিল, সবাই কিন্তু আসলে সেখানে শুয়ে বা বসেছিল। তো এই যে বিষয়গুলো আসলে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কিন্তু ভারত প্রতিনিয়ত যে যুদ্ধের জন্য বাংলাদেশকে উস্কানি দিচ্ছে। তো এই জায়গাতে আসলে বিজিবি অত্যন্ত চৌকসের সাথে আসলে তারা প্রতিবাদ বা এটা মোকাবেলা করছে আসলে এই বিষয়গুলা। আহ, কারণ যদি বিজিবি দেখা যায় যে আমাদের যদি তাদের ফাঁদে পা দেয়, যেমন ধরেন বিজিবিকে ফাঁদে পা দেওয়ার জন্য বারবার ভারত স্থানে দিচ্ছে, যুদ্ধে জড়ানোর জন্য বারবার ভারত স্থানে দিচ্ছে, এই জায়গাটা থেকে বিজিবি কিন্তু অত্যন্ত সতর্কের সাথে তাদের সাথে মোকাবেলা করছে, মোকাবেলা প্রতিনিয়ত করে যাচ্ছে। শুধু তাই নয়, স্থানীয় যে সমস্ত জনগণ রয়েছে, স্থানীয় বাসিন্দা যারা রয়েছে, কিছু হলে সাথে সাথে তাদেরকে সাথে নিয়ে সীমান্তে সরাসরি চলে যাচ্ছে। এই যে রেসপন্স, মানুষের রেসপন্স এবং বিজিবির সঙ্গে সাধারণ মানুষের যে কমিউনিকেশন, এটা কিন্তু আসলে দেশকে রক্ষার জন্য একটি বড় একটি ভূমিকা বর্তমানে পালন করে যাচ্ছে। তো আমরা সবসময় চেষ্টা করি যাতে আমরা অনেক সময় সুযোগ গুলো আসলে আমরা রাতে যে বিগত রাতে যে সীমান্তে ড্রোন উড্ডয়ন করা হয়েছিল, সেই সুযোগগুলো আমরা নিতে পারি না, যেটা স্থানীয় বাসিন্দারা আমাদেরকে সরবরাহ করেছে, তারা আমাদের সরবরাহ করেছে। এই যে সচেতনতা, আমরা তাদের কাছে ফুটেজ নিয়ে কিন্তু আমরা গণমাধ্যমে প্রকাশ করে যাচ্ছি এবং সেই গণমাধ্যম থেকে কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে যাচ্ছে। শাখাবাদ যেটি বললেন যে তারা কি পুরো শিক্ষকটা কিন্তু বিবিসি বাংলায় প্রকাশ করা হয়েছে। এই যে আন্তর্জাতিক গণমাধ্যমে যাচ্ছে, আন্তর্জাতিক গণমাধ্যম থেকে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো জানছে আসলে বিজিবি বিএসএফ কি ধরনের আসলে আইন লঙ্ঘন করছে, আন্তর্জাতিক আইনগুলো লঙ্ঘন করছে। তো এই জায়গা থেকে আজকে সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে আন্তর্জাতিক আকাশ সীমা লঙ্ঘন করে যখন বাংলাদেশে ড্রোন গুলো পাঠানো হচ্ছে, এটি নিয়ে কিন্তু আসলে সরকারের কোনো বিবৃতি কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো বিবৃতি আমরা দেখতে পাচ্ছি না। যেটা আমরা বাড়িতে যাওয়ার পরে স্থানীয় মানুষ কিন্তু স্থানীয় বাসিন্দারা এই বিষয়ে অভিযোগ করছিলেন যে
এত কিছু হয়ে যাচ্ছে, আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, আমাদের দেশটা নিরাপত্তায় ঝুঁকিতে রয়েছে। এতে করে কিন্তু আসলে কোনো আহ, আহ, সরকার বা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো বিবৃতি বা কোনো প্রতিবাদ কিন্তু ভারতের দিকে কিন্তু আসলে করা হচ্ছে না। এটি আসলে কেন করা হচ্ছে না, এটি সাধারণ মানুষের আসলে বোধগম্য হচ্ছে না। যেটা আমাদেরকে বারবার তারা অভিযোগ করে বলছিলেন যে আমরা তো নিরাপত্তাহীনতায় ভুগছি, আমাদের দেশ বর্তমান নিরাপদ না, যে কোনো সময় ভারত হামলা করতে পারে, আমাদের দেশের অভ্যন্তরীণ যে সমস্ত গুরুত্বপূর্ণ সুযোগ তারা সংগ্রহ করে নিয়ে যাচ্ছে, তো যে কোনো সময় আমাদেরকে হামলা করতে পারে। এই বিষয়গুলো আসলে তারা সরকার থেকে কোনো প্রতিবাদ না জানাতে, সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো প্রতিবাদ না জানানোতে আসলে খুব হতাশাগ্রস্ত হয়ে পড়েছে তারা, এবং তারা এটা নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছেন। কিন্তু আসলে এই বিষয়গুলো যখন আমরা গণমাধ্যমে নিয়ে আসবো, আমাদের দায়িত্ব হচ্ছে সাধারণ মানুষের নিরাপত্তা, দেশের নিরাপত্তা আসলে কোথায় রয়েছে, তাদের সাধারণ মানুষের কি কথা রয়েছে, সেই কথাগুলো আমরা আন্তর্জাতিক বা আমাদের গণমাধ্যমের মাধ্যমে সারা দেশকে জানিয়ে দেবো, সারা বিশ্বকে জানিয়ে দেবো। এই হচ্ছে আমাদের আসলে, এটাই হয় আমাদের সাংবাদিকতার লক্ষ্য। আমরা যেহেতু মফস্বলে কাজ করি, আমাদের প্রতিনিয়তই প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। সীমান্তে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যখন আমরা কোনো ফুটেজ বা কোনো নিউজ সংগ্রহ করি, নিউজ কালেক্ট করা শেষ, আমরা কোনো গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করি, যখন আমরা বক্তব্য চাইতে যাব বিএসএফ এর, বিজিবির, তখন আমরা সেই বক্তব্যটা পাই না। যখন আমরা বক্তব্য অরিজিনালি যখন বক্তব্য পাবো, যে একটা নিউজের যখন বক্তব্য পাইলাম, ওই নিউজের আসলে সত্যতা যাচাই করার জন্য বিজিবির সঙ্গে যোগাযোগ করার ট্রাই করি, তখন আমরা তাদের সাথে যোগাযোগ করতে পারি না, যোগাযোগ করতে পারলে তাদের আমরা বক্তব্য পাই না। অন্যান্য সীমান্তে, অন্যান্য ব্যাটালিয়নে কিন্তু ঠিকই বক্তব্যগুলো প্রকাশ করা হয়, কিন্তু রৌমারী সীমান্তে ওই জামালপুর 35 ব্যাটালিয়নের যারা সদস্য রয়েছেন, এরা কিন্তু যথেষ্ট চৌকস, কিন্তু তারা বক্তব্য দিতে অনীহা প্রকাশ করেন সবসময়। আমরা যদি বক্তব্যগুলো সঠিকভাবে প্রচার করতে পারি, তাহলে আন্তর্জাতিক মিডিয়া, আমাদের গণমাধ্যম এটা ভালোভাবে প্রচার করবে। আপনারা জানেন যে বেশ কয়েকদিন থেকে কিন্তু এটা খুব আলোচনা চলছে এই সীমান্ত নিয়ে। প্রত্যেকটা আমাদের গণমাধ্যমের, দেশের যে সমস্ত গণমাধ্যম রয়েছে, সবাই কিন্তু ঘরোয়াভাবে প্রচার করে যাচ্ছে। যখন আমরা একটা বিজিবির বক্তব্য পাবো, মানে অফিসিয়ালি যখন কোনো বক্তব্য পাবো, তখন তারা ভালোভাবে আমরা প্রচার করতে পারবো। তো এই জায়গা থেকে আমার স্থানীয় বাসিন্দারা আমাদেরকে জানিয়েছেন যে পররাষ্ট্র মন্ত্রণালয় যাতে এটা খুব দ্রুতই একটি প্রতিবাদ জানায়, ভারতকে একটি বড় সড় একটা তীব্র প্রতিবাদ জানায়, সেটি আহ্বান জানিয়েছেন। আর এই আজকের লাইভ থেকে আমি সরকারকে আহ্বান করবো যে দ্রুত যেন এই সীমান্ত আইন যে লঙ্ঘন করছে ভারত, এটা যেন দ্রুতই যাতে প্রতিবাদ জানানো হয়। ধন্যবাদ। জনাব সুজন মাহমুদ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে রৌমারী সর্বশেষ আপডেট এছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার জন্য, অভিব্যক্তি ব্যক্ত করার জন্য। এই আপনাকে মুহূর্তে আমি ধন্যবাদ। এই মুহূর্তে আমি আমাদের সাথে যুক্ত করে নিচ্ছি জনাব মুজাব্বির হোসেন শিহাব, যিনি লালমনিরহাটে বাংলা এডিশন লালমনিরহাট থেকে কাজ করে আসছেন। জনাব শিহাব, আপনার কাছে জানতে চাচ্ছি, আসলে লালমনিরহাটে তো সারা বাংলাদেশের ন্যায় পুশিং হচ্ছে, হ্যালো, তো আপনার সেই কথা অস্পষ্ট শোনা যাচ্ছে। আপনার কথা অস্পষ্ট শোনা যাচ্ছে। জি, আপনি কি আমাকে জাহিদুল শুনতে ভাই, পাচ্ছেন? আপনার কথা অস্পষ্ট। এখন কি আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনি মাইক্রোফোন ঠিক করেন। না না, শুনতে পাচ্ছি না, অস্পষ্ট শুনতে পাচ্ছি। একটু হেডফোনটা খুলে দেখবেন কি, মানে হেডফোনটা আমার এখানে হ্যাঁ, এখন আউটপুটটা ঠিক ঠিক আছে, আছে। এখন ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, আমি যে বিষয়ে জানতে চাচ্ছিলাম, আপনি তো লালমনিরহাট থেকে কাজ করে আসছেন। তো আপনার লালমনিরহাটে বর্তমান অবস্থা কেমন, এবং পুশিং হচ্ছে সারা বাংলাদেশের ন্যায় লালমনিরহাটেও ব্যাপক হারে পুশিং হচ্ছে। তো এই বিষয়ে সার্বিক পরিস্থিতি সম্পর্কে যদি দর্শকদের জানাতেন। হ্যাঁ, আপনাদের অসংখ্য ধন্যবাদ মনোযোগ পোশাকে প্রকাশ নামের যে নিউজ পোর্টাল, সেখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি লালমনিরহাট জেলা প্রতিনিধি বাংলা এডিশন থেকে বলছিলাম। আপনাদের যদি জানাতে চাই যে লালমনিরহাট জেলায় বিগত সপ্তাহে, অর্থাৎ গত সপ্তাহে যে কয়েকটি পুশিং এর ঘটনা ঘটেছিল, এর মধ্যে ছিল 16 জন নারী এবং পুরুষ সহ অন্যান্য আর কি শিশু বৃদ্ধ। তাদেরকে লালমনিরহাটের পাটগ্রাম, দুর্গাপুর, আদিতমারি
এবং আরো যে মোগলহাট সীমান্ত তাদেরকে পুশিং করা হয়েছে। তো এলাকাবাসী জানিয়েছে যে তাদেরকে পুশিং এর একমাত্র মাধ্যম ছিল তারা মুসলমান, শুধুমাত্র মুসলিম হওয়ার কারণে তাদেরকে পুশিং করা হয়। সেখানে যদি অন্যান্য হিন্দুরা থাকে একই গ্রামে, তাদেরকে কোনো পুশিং এর কোনো ঘটনা ঘটেনি। তারা শুধুমাত্র মুসলিম হওয়ার কারণে তাদেরকে পুশিং করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এটি একটি উগ্র হিন্দুত্ববাদী কার্যক্রম। তো এই কার্যক্রম থেকে রক্ষা করার জন্য একটা মাত্র উপায় আছে বাংলাদেশের মানুষের, যে উপায়টা পৃথিবীর ছোট ছোট দেশ গ্রহণ করে, যেমন সিঙ্গাপুর, মালয়েশিয়া, তারপর আপনার যদি বলা হয় ইসরায়েল যে ট্যাকটিসটা গ্রহণ করে, চারদিকে তার শত্রু রাষ্ট্র এবং মাঝখানে সে টিকে থাকে। কিভাবে টিকে থাকে? এটা হেজ হক পলিসি। আমরা যদি ইয়া করতে যাই, যে একটা উদাহরণ দেই, মনে করেন একটা বনের মধ্যে সজারু থাকে, সজারু কিন্তু কাউকে আক্রমণ করে না। যখন মনে করেন শিয়ালরা তাকে ধরতে আসে সজারুকে, তখন কিন্তু এই সজারু কাটা বাইর করে দেয়, যে তুমি আসবে আমার কাছে, আমি কাটা বাইর করে দিব। তাহলে কিন্তু সজারুকে শিয়াল আর ধরতে পারে না, শিকার করতে পারে না। তো আমাদের এমন একটা হওয়া উচিত। অর্থাৎ আমরা যদি উদাহরণ দেই, আমাদের যে পূর্বের যে একটা দেশ ছিল পাকিস্তান, পাকিস্তানে কিন্তু পশ্চিম পাকিস্তানে একটা জিনিস এখনো চলমান আছে। সীমান্ত এলাকা, ভারতীয় সীমান্ত যে এলাকাগুলো আছে, যেমন পাঞ্জাব, সিন্ধ, বেলুচিস্তান, ওই বেলুচিস্তান মানুষগুলোকে সবাইকে কিন্তু সামরিক অস্ত্র ট্রেনিং কারখানা দিয়ে সামরিক অস্ত্র সহজলভ্য করা হয়েছে তাদেরকে। তারা যখন সীমান্তে বসবাস করে, সবার বাড়িতে মেশিন গান, তারপর হলো বড় বড় যে RMG, RR, অর্থাৎ মানে সামরিক মারণাস্ত্র যেগুলো আছে, এগুলা সীমান্ত বসবাসরত সকল নাগরিকদের দিয়ে দেওয়া হয়েছে। যখন ভারত অনাকাঙ্ক্ষিত আক্রমণ করবে তাদের প্রতি, তখন যেন তারা নিজেরাই যেন সেলফ ডিফেন্স নিতে পারে। অর্থাৎ তাদের প্রত্যেকটা নাগরিক সামরিক প্রশিক্ষণ প্রাপ্ত, হয়তো বাবা মায়ের কাছ থেকে পায়, হয়তো সেনাবাহিনীর কাছ থেকে পায়। তো আমাদের এই যে এই সমস্যাগুলো, এটা আসলে কিন্তু আমাদের সামরিক দুর্বলতার কারণেই কিন্তু ভারত আমাদেরকে এটা করতে পারছে। তারা কিন্তু চীন সীমান্তে, যে ভারতের বিশাল সীমান্ত, তারা কিন্তু সেখানে নিয়মিত মার খাচ্ছে। তারা কিন্তু নিজের জমি হারাচ্ছে অরুণাচল সীমান্তে, তারা কিন্তু সেখানে কিছু করতেছে না। তারপর সম্প্রতি আমরা লক্ষ্য করছি পাকিস্তানে তারা অপারেশন সিন্দুর অভিযান চালাইছিল, সেই সিন্দুরের নামে তারা নিজেরাই কিন্তু সিঁদুর পরে দিছে, মোদির মাথায় সিঁদুর পরে গেছে, এবং তারা তাদের 5টি রাফায়েল জেট হারাইছে, আরো অন্যান্য ড্রোন হারাইছে, প্রায় শতাধিক ড্রোন। তো আমরা যখন দেখতে পারি যে একটা ড্রোন, 5টা ড্রোন দিনে দুপুরে উঠতেছে, আমাদের সামরিক বাহিনী কিছু করতে পারতেছে না। আসলে এই দায় কিন্তু আমাদের সামরিক বাহিনীর না। এই দেশপ্রেমিক সামরিক বাহিনী সবসময় চেষ্টা করছে দেশের মাটিকে প্রাণ এবং জান দিয়ে রক্ষা করার জন্য। কিন্তু আমাদের বাংলাদেশের যে সামরিক নেতৃত্বগুলো আছে, এই সামরিক না, বেসামরিক রাজনৈতিক নেতারা, এই রাজনৈতিক নেতারা তারা কিন্তু আসলে করাপ্টেড। তারা মূলত ভারতের দালালি করে অধিকাংশই। তারা দেশের সামরিক সক্ষমতাকে উন্নত করতে পারে না, তারা সে চুরিচামারি করে, তারা কোনো ব্যবসা প্রতিষ্ঠান আসবে তাও বাধা দেয় না। সম্প্রতি আমরা লক্ষ্য করছি যে বিডার চেয়ারম্যান জনাব আশিক চৌধুরী, তিনি তুরস্কে গিয়েছেন বাংলাদেশে অস্ত্র কারখানা নির্মাণের জন্য, সেখানেও অপপ্রচার চালানো হচ্ছে। অথচ বিগত 54টি বছর 55টি বছর দুটি দল কিন্তু বাংলাদেশকে শাসন করছে, আওয়ামী লীগ আর বিএনপি। এই দুইটা দল কিন্তু কখনো চেষ্টা করেনি বাংলাদেশে একটা অর্ডিন্যান্স ফ্যাক্টরি দিতে। যে অর্ডিন্যান্স ফ্যাক্টরি বাংলাদেশের যে সেনাবাহিনী BD-80 যে অস্ত্রটা ব্যবহার করে, সেটা 1959 সালে নির্মাণ করা বাংলাদেশের যে পূর্ব পাকিস্তান অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে, যেটা আর কি মূলত রাশিয়ার যে AK-47 এর সাবভার্সন। তো আমরা এখনো কেন স্বাধীনতার 55 বছর পরেও একটা অস্ত্র কারখানা বাংলাদেশে দিতে পারলাম না? আমি কয়েকজন সাবেক সেনা কর্মকর্তার সাথে কথা বলেছি, তারা বলছে ভারত আমাদেরকে মূলত ভয় দেখায়, তারা আসলে আমাদেরকে আক্রমণ করতে পারবে না। তারা জানে যে বাংলাদেশের মানুষকে যদি আক্রমণ করা হয়, তাহলে কিন্তু তারা জান প্রাণ দিলে বাংলাদেশকে রক্ষা করবে এবং ভারত খণ্ড বিখণ্ড হয়ে যাবে। সেই খণ্ড বিখণ্ড হওয়া থেকে রক্ষা করার জন্য কিন্তু ভারত বাংলাদেশের মানুষকে আসলে আটকায় রাখছে কাঁটাতারের বেড়া দিয়ে। অথচ বাংলাদেশ যারা মুসলিম কান্ট্রি, অর্থাৎ যারা বাংলা ভাষায় কথা বলে, বাংলাদেশের সীমানা কিন্তু আমাদের প্রায় 7, যে বড় বাংলাদেশ, গ্রেটার বাংলাদেশ, আমাদের গ্রেটার বাংলাদেশ কিন্তু আসাম, ত্রিপুরা, মেঘালয়, পশ্চিমবঙ্গ সহ আরাকান, আমাদের এই যে সীমান্তগুলো, এই মানুষগুলোর সাথে কিন্তু আমাদের মিল আছে, তাদের ভাষা, তাদের সংস্কৃতি একই। তো আমরা কিন্তু তাদেরকে লিড করি। আমরা যদি চেষ্টা করি আমাদের জনগণ এবং যারা সীমান্ত এলাকায় বসবাস করে, তাদেরকে যদি আমরা সামরিক প্রশিক্ষণ দিয়ে তাদেরকে সীমান্তে অস্ত্র সহ তাদেরকে অবস্থান করতে বলি, তাহলে কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা আরো একটা সমস্যার সুষ্ঠু সমাধান করতে পারি। সেই সমাধানটা হলো যে যারা সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য, কিন্তু তারা গরিব, যেরকম গরিব আনসার, গরিব পুলিশ, তাদের আর কি মনে করেন পরিবারের সদস্য সংখ্যা খুবই কম অথবা বেশি, তাদেরকে সীমান্ত এলাকায় জায়গা বরাদ্দ দিয়ে তাদেরকে সামরিক অস্ত্র তাদেরকে দেওয়া হোক, তাদেরকে মেশিন গান দেওয়া হোক। তারা সীমান্তে বসবাস করবে, সীমান্তের ফাঁকা জমিগুলো তারা আবাদ করবে, খাবে এবং সীমান্তের নিরাপত্তা দিবে। যেটা আমরা পূর্বে লক্ষ্য করছি এখন থেকে 500-700 বছর আগে, অর্থাৎ উসমানী খিলাফতের আমলে, যেখানে মনে করেন সংঘাতপূর্ণ এলাকা ছিল, সেখানে কোনো একজন অবসরপ্রাপ্ত সৈনিক কমান্ডার তাদের পরিবারকে সীমান্তে পাঠিয়ে দেওয়া হয়তো অস্ত্র সহ, তারা সেখানে বসবাস করতো, পশুপালন করতো, বিভিন্ন সরকারকে সহযোগিতা করতো সীমান্ত নিরাপত্তায়। তো আমাদের কিন্তু একটা জিনিস লক্ষ্য করতে হবে যে আমাদের সীমান্ত নিরাপত্তার কোনো ঘাটতি নাই। বাংলাদেশের বিজিবি তথা BDR
কিন্তু তারা কিন্তু নিজের জান প্রাণ দিয়ে রক্ষা করতে, তারা কতটা রক্ষা করবে? আমাদের বিডিআর এর সংখ্যা অনেক কম। তো সেই কমের জায়গা থেকে আমাদের বেশি বেশি করে বিডিআর নিয়োগ দেওয়া উচিত। সীমান্তে বসবাসরত নাগরিকদের সামরিক প্রশিক্ষণ দিয়ে তাদেরকে যুদ্ধ উপযোগী করা উচিত, যাতে দেশের ক্লান্তি লগ্নে, দেশের জরুরি অবস্থায় বাংলাদেশ সামরিক বাহিনীকে, সশস্ত্র বাহিনীকে সাহায্য করতে পারে এবং কাঁধে কাঁধ মিলে যুদ্ধ করতে পারে। আপনারা অবগত আছেন যে বাংলাদেশের যে সীমান্ত রক্ষী বাহিনী বিজিবিকে কিন্তু যখন যুদ্ধ অবস্থা তৈরি হয়, বিজিবিকে তারা খাবার পানি অর্থাৎ যে যেভাবে পারে তাদেরকে সহযোগিতা করে, তাদেরকে তাদের বিভিন্ন ওয়েট কিনা বিভিন্ন যে পণ্যবাহী যে সামরিক অস্ত্র যারা জনগণ বহন করে দেয়। আমরা 2001 সালের যে যুদ্ধের ইতিহাস, সেই যুদ্ধের ইতিহাস থেকে আমরা লক্ষ্য করেছি যে বিজিবিকে সর্বাত্মক সহযোগিতা করেছে বাংলাদেশের দেশপ্রেমিক জনগণ। তো সেই জনগণকে যদি সামরিক ট্রেনিং এর আওতায়, তাদেরকে ডিসিপ্লিনের আওতায় আনা হয়, তাদেরকে সামরিক, তাহলে কিন্তু দেখা যাবে যে বাংলাদেশ সীমান্তে আসলে সীমান্ত রক্ষী 2-1 জন থাকলে যথেষ্ট। আমাদের জনগণই এনাফ, তারা দেশপ্রেমিক, দেশপ্রেমিক, তারা যুগে যুগে দেশপ্রেমের প্রমাণ দিয়ে আসছে। আর আমাদের রাজনৈতিক নেতারা যে আছে তারা কিন্তু আসলে এটা চায় না যে বাংলাদেশের জনগণ সচেতন হোক, বাংলাদেশের নাগরিক সচেতন হোক, কারণ তারা তো মদের যে চোরাচালান গুলো আছে সব ভারত থেকে আসে। ভারতীয় সীমান্তে আপনারা দেখবেন যে মদের চোরাচালান যখন আসে তখন কিন্তু তারা গুলি করে, যখন আপনি গরু আনতে যাবেন তখনই কিন্তু গুলি করে। এটা কিন্তু একটা সাংস্কৃতিক আগ্রাসন। তো আপনারা এই মদ মদ আনবেন, কোনো সমস্যা নেই, টাকা দিবেন। এই মদ কারা ব্যবসা করে? রাজনৈতিক নেতারা ব্যবসা করে এই মদের ব্যবসার সাথে কিন্তু আমাদের সামরিক বাহিনী কখনোই জড়িত ছিল না। তারা তারা বাধ্য হয়ে অনেক সামরিক কিনা রাজনৈতিক নেতাদেরকে আসলে ইয়া করতে পারে, যে চাপে পড়ে তারা অনেক কিছু করে, হয়তো আমরা পূর্বে দেখেছি। কিন্তু আসলে আমাদের সামরিক বাহিনীরা তারা সবসময় দেশপ্রেমিক ছিল। আমাদের যেটা করতে হবে, সীমান্ত এলাকার জনগণকে সচেতন করতে হবে, সীমান্তের জনগণকে সামরিক প্রশিক্ষণ দিয়ে তাদেরকে তাদের স্ব স্ব কর্মস্থলে নিযুক্ত করতে হবে। তারা যখন জরুরি অবস্থা তৈরি হবে, তাদের নিজ হাতে অস্ত্র নিয়ে যা কিছু আছে তাদের নিজের পরিবারকে রক্ষা করবে, দেশের সীমান্ত রক্ষা করবে, দেশের সার্বভৌমত্ব রক্ষা করবে। আপনারা লক্ষ্য করছেন বিগত 54 বছর ভারত কিন্তু প্রতিনিয়ত বাংলাদেশ সীমান্তের নাগরিকদের হত্যা করে আসছে, ফেলানিকে ঝুলিয়ে রেখেছে। অথচ পাকিস্তান সীমান্তে একটা ঘটনাও নাই, চীনের সীমান্তে একটা ঘটনাও নাই। তো আমাদের অভাবটা কোথায়? আমাদের অভাব হলো সামরিক অস্ত্রে। আমাদের জনগণকে সামরিক ট্রেনিং দেওয়া হোক, দেখবেন যে আজকে সামরিক ট্রেনিং দেন, আগামীকাল দেখবেন যে এই সমস্যার সমাধান হয়ে যাবে, কখনো পুশিন হবে না। আর যাদেরকে পুশিন করতেছে তাদেরকেও একটা কাজ করা, তাদেরকে দেওয়ার পর তাদেরকে সামরিক অস্ত্র, তাদেরকে ট্রেনিং দেওয়া হোক, ট্রেনিং দিয়ে তাদেরকে সীমান্ত যুদ্ধে পাঠিয়ে দেওয়া হোক। যেমনটা আমরা বিগত জিয়াউর রহমানের আমলে দেখেছি। জিয়াউর রহমান যখন বলছিল ভারত মায়ানমারের প্রধানমন্ত্রীকে যে আপনারা রোহিঙ্গাদের বাংলাদেশে পাঠাবেন, তো পাঠান, আমরা তাদেরকে সামরিক প্রশিক্ষণ দিয়ে দেবো, তারা তাদের দেশ স্বাধীন করে নেবে। তো আমাদের এই পলিসি গ্রহণ করলে তো সমাধান হয়ে যায়, তাদের এতটুকু দরকার নাই, আমরা বাংলাদেশের সীমানাও বাড়বে। তো এই যে তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার পর তারা যখন দেশগুলো বিজয় করবে, সীমান্ত সংঘাত সৃষ্টি হবে, তারা আমাদের কাজ খালি শুধু অস্ত্র সাপ্লাই দেওয়া। তো আসলে সাংবাদিক হিসেবে আমরা অনেক কিছুই বলতে পারি, কিন্তু আমাদের দেশ এবং দেশের মাটি সবার আগে, আমার দেশের নিরাপত্তা সবার আগে। আজকে যদি আমার দেশের নিরাপত্তা না থাকে, আমার সেনাবাহিনী যদি বেঁচে না থাকে, আমার দেশের জনগণ যদি বেঁচে না থাকে, তাহলে আমরা কোথায় সাংবাদিকতা করব? আর প্রত্যেকটা কথা সাংবাদিকদের অনেক চ্যালেঞ্জ আমাদের মোকাবেলা করতে হয়। সীমান্ত এলাকায় গেলে এই সাংবাদিকদের বিজিবি কখনো কখনো মারধরও করে। কেন মারধর করে আমরা জানি না, হয়তো বা অনেক কিছুই ঘটে এখানে। কিছু কিছু অবিচক্ষণ সাংবাদিক তারা এমন কিছু ভিডিও করতে যায় যেখানে আসলে তাদেরকে সাংবাদিকতার ফুল ট্রেনিং থাকে না। তো এখানে দুজনেরই ভুল বোঝাবুঝি থাকতে পারে। তবে সবার আগে আমরা দেখতে হবে, সবার আগে বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা সবার আগে। এমন কিছু করা যাবে না বিজিবির যে গোপনীয় স্থান, তাদের যেখানে ডিউটি করতেছে, এগুলো যেন প্রকাশ পায়। বরং আমরা সীমান্তের ওপর থেকে যা তথ্য দেওয়া দরকার জনগণকে জানাবো, তার যে অন্যায় অপকর্মগুলো জানাবো, এবং বিজিবিকে আমরা সতর্ক করবো যে এইভাবে না এইভাবে আপনারা করলে খুবই ভালো হয়। তো এই ছিল লালমনিরহাট এবং সারা বাংলাদেশ সীমান্তের জাতীয় নিরাপত্তা ইস্যুর সর্বশেষ তথ্য আমার কাছে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা আবারও আপনার কাছে আসব। এই মুহূর্তে আমি সর্বশেষ একদম আমরা শেষ প্রান্তে অনুষ্ঠানের সাকত হোসেন জনাব আপনার কাছে জানতে চাচ্ছি যে সীমান্ত হত্যা এটি দীর্ঘদিন থেকে হয়ে আসছে। সীমান্ত হত্যা প্রতিরোধে আমাদের সাংবাদিকদের কি ধরনের ভূমিকা পালন করা উচিত, এবং এসব বিষয়ে বিস্তৃত, বিশেষ করে কুড়িগ্রামে একটি ঘটনা ঘটেছিল যেটি সারা বিশ্বব্যাপী আলোচিত, ফেনানি হত্যা। তো সীমান্ত হত্যা প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা এবং আমাদের করণীয় বিষয়গুলো সম্পর্কে যদি আপনি খুবই সংক্ষিপ্ত আকারে দর্শকদের জানান। আর এছাড়াও আপনি সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে 1 মিনিট বলবেন। ধন্যবাদ আবারও সুযোগ দেওয়ার জন্য, কথা বলার জন্য। আমি যদি একটু এর আগে যে কথাগুলো বলেছিলাম যদি আমি বলি যে সীমান্ত আইনের, আমি একটি গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে বলছি। সেখানে বলা হচ্ছে যে এই ড্রোন উড়ানোর যে বিষয়টি, ভারতীয় বিএসএফ যে অবৈধভাবে বাংলাদেশের আকাশ সীমায়
যে অবৈধভাবে ড্রোন উড়াচ্ছে সেই বিষয়ে আমি যদি একটু বলি, আন্তর্জাতিক আইন কি বলে, সেই আইনের যদি বলা হয় 1944 সালের শিকাগো কনভেনশন স্পষ্ট ভাষায় বলে, অর্থাৎ কোন রাষ্ট্রের অনুমতি ছাড়া তার আকাশ সীমা ব্যবহার করা যায় না। ভারত ও বাংলাদেশের উভয়ে এই কনভেনশনের কি স্বাক্ষরকারী। তাহলে ভারতের এই বারবার লঙ্ঘন সরাসরি আন্তর্জাতিক আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন নয় কি? এরকম একটা প্রশ্ন করা হয়েছে। আমি এটি উদ্ধৃতি দিয়েছি, অর্থাৎ 21শে টেলিভিশন আজকে আমাদের রৌমারী সীমান্ত নিয়ে বেশ কাজ করেছেন, একটা ভালো রিপোর্ট তৈরি করেছেন। সেখানে আরো একটি তথ্য তারা দিয়েছেন, যে জাতিসংঘের যে সনদ রয়েছে সেই সনদে বলা আছে অন্য কোন রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা বা রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে শক্তি প্রয়োগ বা হুমকি নিষিদ্ধ। তাহলে এই ড্রোন গুলো কি বলা যায় সে বিষয়ে বলছে। অবশ্যই বলা যায় যে ভারত অবৈধভাবে বাংলাদেশের আকাশ সীমা ব্যবহার করে এই ড্রোন গুলো উড়াচ্ছে, সেটি আর কি। আমরা যদি বলি যে ফেলানী হত্যার যে কাহিনীটি যদি বলি একটু, আমরা জানি যে বিগত যে বাংলাদেশ ভারত সীমান্তে যে বিএসএফ এর গুলিতে যে অর্থাৎ ওই সময় যে বিএসএফ এর গুলিতে ফেলানী হত্যা হয়েছে, সেই হত্যার যে কাঙ্ক্ষিত বিচার এখনো কিন্তু তার পরিবার পায়নি। সব মিলিয়ে আমি যদি একটু বলি যে এই দীর্ঘ অর্থাৎ 14 বছর হয়ে গেল সম্ভবত ফেলানী হত্যার, অর্থাৎ এই যে বিষয়টি যদি বলা হয় যে এই একটি ঐতিহাসিক অর্থাৎ সারা বিশ্বকে নাড়া দিয়েছে, যে কুড়িগ্রাম জেলার যে ফুলবাড়ি উপজেলার অনন্তপুরের সেই সীমান্তে ভারতীয় রক্ষী যে বাহিনী বিএসএফ এর গুলিতে নিহত হয় সেই 14 বছরের বয়সী ফেলানী, কিশোরী ফেলানী। আমরা যদি এখানে যদি বলি সীমান্তের যে ভাই যে শিয়াব ভাই যে বলে গেল যে মাদকের যে বিষয়, আমরা বিগত সময় দেখছি আমাদের এই রৌমারী বা রাজীবপুর একটা মাদক দ্রব্য অর্থাৎ মাদক দ্রব্য অধিদপ্তর থেকে একটা মাদক প্রবণ এলাকা ঘোষণা করার একটা যে প্রসেস তারা অলরেডি করেছেন। আমরা সেটি দৈনিক কালবেলা পত্রিকার মাধ্যমে বা বিভিন্ন প্রিন্ট পত্রিকার মাধ্যমে দেখতে পেরেছি। আমরা জানছি যে শীঘ্রই সম্ভবত একটা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একটা অফিস এই রৌমারীতে হবে। সীমান্তের যে শিয়াব ভাই যে বলছিল যে গরু যখন কোনো তারা ভারতের যে চোরা কারবারি রয়েছে তারা যখন ঠেলে দেয় বাংলাদেশের দিকে, তখন যদি ধরুন কেউ যদি বাংলাদেশের কোনো ব্যক্তি এইসব কাজে জড়িত থাকে, তারা যদি যায় বিএসএফ সচরাচর গুলি করে। যদি কেউ যদি আমাদের বাংলাদেশের কোনো যারা মাদকের ব্যবসার সাথে জড়িত মাদক কারবারি তারা যদি যায় তখন আমরা দেখি যে আসলে বিএসএফ তখন গুলি চালায় না। অর্থাৎ এই বাংলাদেশকে যে ধ্বংসের যে দ্বার প্রান্তে, বাংলাদেশের রাষ্ট্রের যে ধ্বংসের দ্বার প্রান্তে, সেটি কিন্তু এই ভারতীয় বিএসএফ এর মাধ্যমে আমরা এই যে সার্বিক যে অর্থাৎ এই 27 তারিখের পর থেকে এ পর্যন্ত যে উত্তেজনা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো সার্বিক বিষয়ে যদি বলি আমাদের সীমান্তের যে সুরক্ষার যে বিষয়টা রয়েছে, সুরক্ষার যে বিষয় সেটি যদি আমাদের যে বাহিনী রয়েছে, যে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি, তাদেরকে আরো বা যে বিষয়গুলো রয়েছে, যে গোপনীয় যে বিষয়গুলো রয়েছে সেটি মেনটেন করে এবং সদস্য সীমান্তে বাড়ানো উচিত মনে করি। যেহেতু তাদের যে মনোভাব, যে আগ্রাসন মনোভাব, সেটি আমরা লক্ষণ করছি এবং বেশ সারা বাংলাদেশ লক্ষণ করছে, সারা বিশ্ব লক্ষণ করতেছে। সার্বিক বিষয়ে এই পরিস্থিতি আসলে কতদিন পর ঠিক হয়ে যাবে সেটি আসলে জানা খুবই কঠিন। আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যে সীমান্তে আজকেও পুশিং হবে এরকম সংবাদ আমরা একটি সোর্সের মাধ্যমে তথ্য পেয়েছি, যে শিশু মারা বিএসএফ ক্যাম্প রয়েছে, সেটি হচ্ছে বাংলাদেশের যে রৌমারী সীমান্তের 1052 পিলার রয়েছে, সেই পিলারের বা মানে ভারতের যে শিশু মারা বিএসএফ বা বাংলাদেশের সাহেবের আলগা পয়েন্ট দিয়ে এই ভারতের বিএসএফ কর্তৃক পুশিং করার চেষ্টা করা হতে পারে বলে আমরা জেনেছি। তো সার্বিক বিষয়ে আমাদের এই লাইভের মাধ্যমে আমি যদি যতটুকু জানি
বা বলতে চাচ্ছি যে মেসেজ দিতে যাচ্ছি এই রাষ্ট্রকে, যারা রাজনীতিবিদ রয়েছে। আমি এই এই 27 তারিখের পর থেকে সারা বাংলাদেশে যে পশ্চিমের ঘটনা, আসলে রাজনৈতিক ভাবে কোনো বা দায়িত্বশীল ব্যক্তিরা এখনো কোনো এই ধরনের তীব্র প্রতিবাদ বা নিন্দা জানায়নি, বা এই বিষয়টি আন্তর্জাতিক লেভেলে তারা তুলে ধরে নেই। আমরা হয়তো বা কয়েকদিন আগে দেখেছিলাম যে উত্তর এনসিপির যে উত্তরাঞ্চলের যে মুখ্য সংগঠক রয়েছে সাজ্জাদ আলম, তিনিও একটি মন্তব্য করেছিল যে ভারতের বিষয়টি নিয়ে তাদের আগ্রাসনের যে বিষয়টি তারা তুলে ধরেছিল মিডিয়ার মাধ্যমে আমি জানতে পেরেছি। তো ঠিক এরকম সবাইকে, অর্থাৎ যারা রাজনীতিবিদ রয়েছে, অর্থাৎ সরকারকে মেসেজ দেওয়ার, অর্থাৎ আন্তর্জাতিক ভাবে যে মেসেজ গুলো দেওয়ার, সেটি দেওয়ার চেষ্টা করা যেতে পারে। আর বাংলাদেশ সরকার, যিনি অন্তর্বর্তী সরকার রয়েছে, সেই সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং এই যে মানবাধিকার যে বিষয়গুলো সংস্থা রয়েছে, যে জাতিসংঘ যে বিষয়গুলো রয়েছে, তাদের মাধ্যমে তাদেরকে তুলে ধরলে বিষয়টি হয়তোবা আমাদের এই সীমান্তের যে এই যে উত্তেজনা, এটি হয়তোবা কমে যেতে পারে বলে মনে করি। তো এই হলো আজকের সার্বিক বিষয়। ধন্যবাদ মনোযোগ ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য আমাদের সাথে। আশা করি আপনি ভালো থাকবেন এবং আপনার সীমান্তে যে কোনো সময় ঘটে যাওয়ার সংবাদ আবারও সবার মাঝে ছড়িয়ে দিবেন এবং এই বিষয়গুলো যাতে সারা দেশ এবং সারা বিশ্বের মাঝে পৌঁছে যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এই মুহূর্তে আমি যুক্ত করে নিয়েছি জনাব সুজন মাহমুদ। আপনার কাছে সর্বশেষ স্থানীয় যারা বাসিন্দা আছে সীমান্ত এলাকায়, তাদের উদ্দেশ্যে যদি কোনো কিছু বলার থাকে, খুব সংক্ষেপে 2 মিনিট, আমরা খুব দ্রুততার সাথে শেষ করে দিব। যদি কিছু বলার থাকে যারা সীমান্ত এলাকায় বসবাস করছে তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ। ধন্যবাদ জাহিদ। আসলে সীমান্তবর্তী মানুষের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা যেভাবে বিজিবির সঙ্গে সক্রিয় ভূমিকা পালন করে তারা আপনারা সীমান্ত পাহারা দিচ্ছেন, একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে আপনারা কিন্তু ইতিমধ্যে পরিচয় দিয়েছেন। আমরা যেটি দেখেছি যে যখনই একটু বলছিলাম আমি, যখনই বিজিবি কোনো বিপদে পড়ে অথবা কোনো সময় তাদেরকে ডাকার আগে কিন্তু অলরেডি তারা সীমান্তে গিয়ে চলে যায় এবং বিজিবির সঙ্গে তারা মিলে কিন্তু সীমান্তে আসলে নিরাপত্তা দেয়। আমরা গত রাতে আসলে যেটি দেখেছি, আমরা সংবাদ কভার করেছি, সেটা হচ্ছে নাগেশ্বরীতে আসলে এই ঘটনাটি কিন্তু ঘটেছে। যখনই সেখান দিয়ে বাংলাদেশে ভারতীয় নাগরিকদের পুশিং করার চেষ্টা করা হচ্ছিল, এই খবরটি যখনই ছড়িয়ে পড়ে তখনই কিন্তু প্রায় প্রায় হাজারের মতো মানুষ কিন্তু সেখানে সীমান্তে গিয়ে কিন্তু তাদের সঙ্গে বিজিবির সঙ্গে কিন্তু আসলে নিরাপত্তার দেওয়াল যেটা মানব প্রাচীর যেটি, সেটি আসলে তৈরি করে কিন্তু তারা বিএসএফ কে প্রতিরোধ করে এবং পুশিংকে প্রতিরোধ করে কিন্তু সেখান থেকে পুশব্যাক করতে বাধ্য করে সাধারণ মানুষ এবং বিজিবি। এই যে মানুষের যে সচেতনতা, আগে এটি আসলে কম ছিল, এখন অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। আহ এর মধ্যে আসলে গণমাধ্যমে অনেক বড় বড় ভূমিকা পালন করছে, মানুষকে সতর্ক করছে, মানুষকে সচেতন করছে, মানুষ সচেতন সচেতন হচ্ছে। আমি তাদেরকে আহ্বান জানাবো, যারা রাজনীতিবিদ রাজনীতিবিদ যারা রয়েছেন, সীমান্তবর্তী এলাকায় যারা রাজনীতিবিদ রয়েছেন, তাদেরকে আহ্বান জানাবো, আপনারাও আপনাদের জায়গা থেকে আপনাদের আসলে একটি বড় প্ল্যাটফর্ম আপনারা ধরে রেখেছেন। প্রত্যেকটা রাজনীতিবিদের অনেক বড় বড় আসলে ফ্যান ফলোয়ার রয়েছে, তাদের অনুসারীরা রয়েছে। আপনারা যদি একটু চেষ্টা করেন সীমান্তবর্তী এলাকাগুলো যখন আপনারা মানুষকে সতর্ক করবেন, একজন আপনার কর্মীকে যখন বলে দিবেন যে এইভাবে এইভাবে কাজ করতে হবে, বিজেপির সঙ্গে মিলে কাজ করতে হবে, আসলে এটি আসলে এভাবেই দেশকে আমাদের এইভাবেই দেশ রক্ষা করতে হবে। শুধু বিজেপি আসলে দায়বদ্ধ এরকম না, আমরা জনগণ হিসেবে আমরাও মানে বাংলাদেশের কাছে দায়বদ্ধ। সেই দায়বদ্ধ জায়গা থেকে আমরা সাংবাদিক হিসাবে, আমরা রাজনীতিবিদ হিসাবে, আমরা জনগণ হিসাবে আমাদের দেশকে রক্ষা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ। ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য। আমরা সর্বশেষ খুব সংক্ষিপ্ত আকারে আমরা জনাব শিহাব হোসেনের কাছে আবারও আমরা সেটি হচ্ছে গত প্রায় 1 মাস থেকে বা দীর্ঘ সময় থেকে কিন্তু পুশিনের ঘটনাগুলো ঘটে আসছে।
তো গতকালকে জনাব সাজিদ আলম রংপুর একটি সভায় 2 লাইনে জাস্ট পুশিনের বিষয়টা বলেছে, কিন্তু এছাড়া এর বাইরে রাজনীতিবিদদের যে ভূমিকা পালন করার দরকার ছিল বলে আমরা মনে করছি সবাই, যে এই বিষয়ে কঠিন, যেমন কক্সবাজার করিডোর নিয়ে যেমনটা হলো দেশের বা যত আলোচনা হয়েছে, কিন্তু এই পুশিন সারা বাংলাদেশকে মানবিক করিডোর বানিয়ে রেখেছে ভারত, কিন্তু এই ব্যাপারে রাজনীতিবিদরা কেন চুপ, বা এই নীরবতা ভাঙার উপায় বা কি, এই বিষয়ে ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আপনাকে যদি বলতে চাই যে পুশ ইন আর করিডোর, এখানে দেখেন করিডোর দিলে সবচাইতে অসুবিধা কার? অসুবিধা হলো আমাদের পার্শ্ববর্তী শত্রু রাষ্ট্র ভারতের। তারা কি হবে জানেন? এই করিডোর দিলে তাদের 7 সিস্টার্স জয় বাংলা হয়ে যাবে, আর আমাদের কি লাভ? আমেরিকা যখন একটা এয়ারবেস করবে, তো আমাদের সীমান্ত হত্যা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে, এটা নিশ্চিত থাকেন। কারণ দেখেন প্রত্যেকটা দেশের মধ্যেই করিডোর আছে। সম্প্রতি ইরানের যে চাবাহার সমুদ্র বন্দর, সেই বন্দরটা কিন্তু চীনের হাতে তুলে দিয়েছে তিনি, কারণ সেখানে তুরস্কের থ্রেট আছে। কারণ তারা শিয়া ও সুন্নি, যতই মিল থাকুক একটা থ্রেট আছে, তুরস্কের থ্রেট। তো তুরস্কের থ্রেটকে মোকাবিলা করার জন্য তারা কিন্তু চাবাহার বন্দর চীনকে দিয়ে দিচ্ছে, এবং চীন কিন্তু চাবাহার বন্দরকে রক্ষা করবে। এবং দেখেন আমাদের সম্প্রতি ভারতীয় নৌবাহিনী কিন্তু আজকেও হুমকি দিল, তারা কিন্তু বাংলাদেশের চট্টগ্রাম বন্দর দখল করতে চায়। তা আমাদের কি করা উচিত? আমাদের হয় চীন নয় আমেরিকাকে আমাদের চট্টগ্রাম বন্দর দেওয়া উচিত। তারা এই বন্দর পরিচালনা করলে তারা নিরাপত্তা দেবে। আর যে রাজনৈতিক নেতারা যে বলে করিডোর করিডোর, এরা তো চট্টগ্রাম বন্দরে চাঁদাবাজি করে। এরা প্রতি বছর 4 কোটি টাকা চাঁদাবাজি করে, প্রতিদিন, প্রতি সপ্তাহে। এই 4 কোটি টাকা তাদের খাওয়া বন্ধ হয়ে যাবে। আপনারা জানেন যে 1971 সালের আগে যারা রাজনীতি করতো, বিশেষ করে শেখ মুজিব, সেও কিন্তু পাকিস্তানের একটা ইয়াতে চাকরি করতো। আর আজকের রাজনীতিবিদরা দেখেন কয়জন চাকরি করে, কয়জন বিভিন্ন বৈধ পেশা আছে। 100 জনের মধ্যে 99 জনের কোনো বৈধ পেশা নেই, বাবার কোনো কিছু নাই। তারা কিন্তু দেখেন কিছু না থাকা সত্ত্বেও তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। কিভাবে হচ্ছে? চাঁদাবাজি করে হচ্ছে, জনগণের পকেট মেরে হচ্ছে। একটা রাজনীতিবিদের বৈধ ইনকাম আপনি দেখাইতে পারবেন? একজনের তো নাই। জনগণ তো বুঝে না, জনগণ কি মনে করে যে সেনাবাহিনী খালি বলে টাকা লুট করে। তবে সেনাবাহিনী কয় টাকা লুট করে? একটা রাজনীতিবিদ হাজার হাজার কোটি টাকা লুট করে ফেলে। আপনি জানেন বিগত যে মেজর জিয়াউর রহমানের আমল, তার আমলে কিন্তু দেশে উন্নতি হয়েছে, কারণ তিনি ছিল সেনাবাহিনীর একজন মেজর। তারপর এরশাদের আমলে উন্নতি কম হয়নি। আর তারপর থেকে শুরু হয়েছে আমাদের অবদমন, পিছনের যাত্রা। কেন? তারপর একটা সামরিক কারখানা দেশের মধ্যে গঠন হলো না। বিএনপি দীর্ঘদিন ক্ষমতায় ছিল, একটা অস্ত্র কারখানা তৈরি করতে পারলো না বাংলাদেশে। তারপর কি হলো? আওয়ামী লীগ আসলো, তারাও একটা অস্ত্র কারখানা তৈরি করতে পারলো না। কার ভয়ে তারা অস্ত্র কারখানা তৈরি করতে পারলো না? তারা কেন চীন, পাকিস্তান এবং বাংলাদেশের সাথে 3 অ্যালায়েন্স সামরিক নিরাপত্তা জোট করতে পারলো না? তারা কার ভয়ে করতে পারলো না? আজকে যদি আমরা পাকিস্তান এবং চীনের সাথে জোট করতাম, তাহলে তো আমরা আমাদের সীমান্তে মানুষ মারা যেত না, আমাদেরকে হুমকি দিতে পারতো না, ড্রোন পাঠাইতে পারতো না। আজকে চীন আমাদেরকে অনেকগুলো ড্রোন দিত, আমরা এগুলো ড্রোন গুলো ফালাই দিতাম। আর নাগরিকদেরকে সামরিক প্রশিক্ষণ দিলে নাগরিকরাই সীমান্ত নিরাপত্তা প্রদান করতো। আমাদের তো তেমন না যে সামরিক বাহিনীর সাথে জনগণের সেই দূরত্ব আছে, বরং আমাদের সামরিক বাহিনী সদস্যরাই আমাদের ভাই ব্রাদার, আমাদের আত্মীয় স্বজন। তারা যেখানে ঘুমায় আমরা সেখানে ঘুমাই। আপনারা তো এখনো জানেন যে এই যে বাংলাদেশের সামরিক বাহিনীকে কখনো আলাদা করতে পারবেন না। তার কারণ বাংলাদেশের সামরিক বাহিনীর যে ক্যান্টনমেন্ট, এর মাঝখান দিয়েও জনমানুষের চলার রাস্তা, জনগণের ভালোবাসা তো এখান থেকেই তৈরি হয়, তাই নয় কি? তা আমাদের যেটা দরকার হলো করিডোর সীমান্ত নিরাপত্তা। পুশিন তো 1971 সালের পর থেকে চলেই আসতেছে, বাংলাদেশি আখ্যা দিয়ে পুশিন দেয়। তা আমাদের কি উচিত ছিল? আমাদের উচিত ছিল তাদেরকে সামরিক ট্রেনিং দিয়ে, অস্ত্র দিয়ে ভারতে পাঠায় দেওয়া, শেষ, তাদের দেশ তারাই স্বাধীন করতো। আজকে বাংলাদেশে পূর্ব পাকিস্তানের পর বাংলাদেশে কতগুলো বিশ্ববিদ্যালয় হয়েছে জানেন? অনেকগুলো। আর দেখেন ভারতের 7 সিস্টার্সে কোনো বিশ্ববিদ্যালয় নাই, আজকে কোনো কিছু নাই। সবগুলো ব্রিটিশ আমলে যে কটা ছিল সে কটাও ভেঙে খেয়ে ফেলছে মোদী সরকার। তো আমাদের এখন উচিত তাদেরকেও স্বাধীন করে দেওয়া। তারা যেহেতু 71 সালে আমাদেরকে সহায়তা করছে, আমরাও ওখানকার মানুষকে সহায়তা করি, আমাদেরও সীমান্ত বাড়াই। কারণ ভারত 71 সালের যুদ্ধের পর আমাদের যে সীমান্ত এলাকায় বড় বড় পাহাড় গুলো ছিল, এগুলো ছিল পাকিস্তান, পূর্ব পাকিস্তান আর্মি দখলে। পাহাড় গুলো তারা নিয়ে নিছে, সীমান্ত লেক গুলো নিয়ে নিছে তারা। তো আমাদের তো জমি তারা কারে নিছে, তাদের লাভ হয়েছে, আমাদের দেশ লুটপাট করছে। সেই লুটপাটের জায়গা থেকে আমাদের প্রতিশোধ নেওয়ার দরকার আছে। এত সুশীলগিরির দরকার নাই, আমাদের প্রতিশোধ চাই এজ এ ক্লিয়ার। আমাদের নাগরিকদের সামরিক প্রশিক্ষণ দেন, অস্ত্র দেন, আমাদের নিরাপত্তা আমরাই তৈরি করবো, এমনটাই জানিয়েছেন সীমান্তে বসবাসরত নাগরিকগণ। তাহলে কোনোদিন পুশিনও হবে না, কিছুই হবে না। এটাই সমাধান একমাত্র, আর কোনো সমাধান নাই।
ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের সাথে 3জন সাংবাদিক যুক্ত হয়েছিলেন, সবাইকে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আমাদের মনোযোগ প্রকাশের বিশেষ আয়োজন মত বিনিময় অনুষ্ঠান এখানেই সমাপ্ত করছি। সবাইকে ধন্যবাদ।